ওকে, আমরা লেকচার 5 এ অলরেডি যেহেতু 1 থেকে 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত লেকচার হয়ে গেছে, তোমরা একটা প্রোগ্রেস টেস্ট দিয়ে দিয়েছো। তোমাদের পারফরম্যান্স নিজেরাই বুঝতে পেরেছো কি রকম পরীক্ষার অবস্থা। তো লেকচার 5 থেকে যখন আমরা পড়াশোনা শুরু করছি, এই অংশে এসে বলবো যে লেকচার 1 থেকে 4 পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি পরীক্ষা আসার মতো অনেকগুলো কোশ্চেন আসে লেকচার 1 থেকে 4 পর্যন্ত। প্রত্যেকটা টপিকই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো করে লেকচার 1 থেকে 4 যেন সবাই ভালো করে পড়ে আসে, বাসায় পড়ে নিয়ে রিভিশন করি দরকার পড়লে। এখন লেকচার 5 এ যে আমরা আলোচনা করব, লেকচার 5 এ মূলত হিসাব বিজ্ঞানের নীতিমালা সম্পর্কিত টপিকগুলো নিয়ে আলোচনা করব, এবং এটি আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 5 এও পেয়েছিলাম। তো সেক্ষেত্রে যখন আমরা কলেজে পড়াশোনা করেছি, তখন আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা অধ্যায়টার কোনো ম্যাথ না থাকার কারণে অধিকাংশ স্টুডেন্টরা এই অধ্যায়টাকে কিন্তু সেভাবে গুরুত্ব দিত না। তারা সাধারণত অধ্যায়টাকে স্কিপ করে যেত। তারা যেহেতু অধ্যায়টাকে স্কিপ করে যেত, তো এখানে এসে তাদের কাছে অনেকগুলো সমস্যা দেখা দেয় যে না, তারা এই অধ্যায়টা পাচ্ছে না। কিন্তু না, একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে হিসাব বিজ্ঞানের নীতিমালার কোন কোন অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের না জানলেই নয়, সেই অংশগুলো আমি আজকে বোর্ডে লিখে দিব, এবং সেই অংশগুলো অন্তত মনে রাখার চেষ্টা করবে সবাই। তাহলে ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসবে সেগুলো পারবে। আর একটু ডিটেইলসে জানতে চাইলে অবশ্যই আমাদের যে বই রয়েছে, সে বই থেকে তোমরা চাইলে বইয়ে দেখতে পারো যে এই টপিকগুলো ডিটেইলসে কি লেখা আছে। তবে এখানে যেভাবে সাজানো আছে লেকচার শিটে, সেখানে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনুযায়ী, যে এইভাবে প্রশ্ন এসেছে সে অনুযায়ী লেকচার শিটটা সাজানো আছে। তোমরা লেকচার শিটটাও ভালো করে পড়লেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কোশ্চেন অ্যান্সার করতে পারবা এভাবে। প্রথমেই হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে যে বিষয়টা প্রথমে রয়েছে, হিসাব বিজ্ঞান যে তথ্য রয়েছে, তথ্য বলতে আমরা বুঝি আর্থিক বিবরণীকে। আর্থিক বিবরণীকেই বলি আমরা হিসাব বিজ্ঞান তথ্য। এখন এই হিসাব বিজ্ঞান তথ্য বা আর্থিক বিবরণী অবশ্যই কি অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটি পক্ষ এই বিষয়টাকে মনে করে দেখে, হিসাব বিজ্ঞান তথ্যগুলো ব্যবহার করে। এখন হিসাব বিজ্ঞান এই তথ্যটা দুটো পক্ষ যে ব্যবহার করছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক, তাদেরকে তো সেই তথ্যটা অবশ্যই বিশ্বাস করানোর মতো হতে হবে। তথ্যটা আন্দাজে তো বিশ্বাস করবে না। আর তথ্য তো অবশ্যই, যদি ম্যানেজার যদি দুর্নীতি করে, সে তো ভুয়া তথ্য লিখে রাখতে পারে, মিথ্যা তথ্য লিখতে পারে। প্রতিষ্ঠান যদি বিশ্বাসঘাতকতা করতে চায় মানুষের সাথে, তাহলে তো সে মিথ্যা তথ্য দিবে এই তথ্যগুলোর মধ্যে। এখন তার মানে হিসাব বিজ্ঞান তথ্যের কিছু কোয়ালিটি থাকা উচিত, কিছু গুণ থাকা উচিত, যে কোয়ালিটি থাকলে আমরা তাকে বলবো যে না, তথ্যটা ভালো, এই তথ্যটা সঠিক আছে, এই তথ্যটা মিথ্যা না। তাহলে হিসাব বিজ্ঞান তথ্যের কিছু কোয়ালিটি বা গুণগত বৈশিষ্ট্য রয়েছে, এটা মনে রাখতে হবে। হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, আর একটি হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য এবং মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যটা সহজে মনে রাখার জন্য বলবো তোমাদেরকে, এই কথাটা মনে রাখার জন্য। এক নম্বরে হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা। আর মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে তুলনাযোগ্যতা এবং সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা বলা হয় এটাকে। তো এইটাকে সিম্পলি তোমরা জাস্ট মনে রাখার চেষ্টা করবা প্রাবি তুষা দিয়ে, যে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে প্রাবি, আর মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য হচ্ছে তুষা। অর্থাৎ প্রাথমিক হচ্ছে প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, মাধ্যমিক হচ্ছে তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা। এটা মুখে মুখে কয়েকবার পড়বা, মনে মনে পড়বা এবং মুখস্থর মতো করবা যে প্রাবি তুষা, হিসাব বিজ্ঞান তথ্যের এই চারটা গুণ আছে: প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা। এখন এই চারটা পয়েন্টের ভিতরে আবার আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন আমরা হিসাব বিজ্ঞান তথ্যকে কখন বলবো যে সেই তথ্যটা প্রাসঙ্গিক। হিসাব বিজ্ঞান তথ্যটা প্রাসঙ্গিক হওয়ার জন্য, স্ক্রিনে দেখতে পারো, প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদের কিছু বিষয় আছে, যে এই তথ্যটাকে আমরা কিভাবে বলবো যে সেটা প্রাসঙ্গিক হয়েছে। তবে হিসাব বিজ্ঞান তথ্যটা অবশ্যই এমন হবে যে তথ্যটা দেখে
আমরা ভবিষ্যৎ মূল্য অনুমান করতে পারবো, বা সহজে মুখস্থ করার জন্য এই ভবিষ্যৎ মূল্য কথাটা তোমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। ভবিষ্যৎ মূল্য কিভাবে হিসাব বিজ্ঞান তথ্য অনুমান করবে, অর্থাৎ আমরা যদি 2020 সালে 1 কোটি টাকা মুনাফা করি, সাধারণত আমরা এটা অনুমান করতে পারি 2021 সালে 1 কোটি টাকাই মুনাফা হবে, বা তার চেয়ে কম একটু বা বেশি হবে, এরকমই তো অনুমান তো করতে পারবো। অর্থাৎ প্রাসঙ্গিকতা হলে হিসাব বিজ্ঞান তথ্য অবশ্যই ভবিষ্যৎ মূল্য অনুমান করতে পারবে, এরকম একটা অবস্থা থাকবে। এবং অবশ্যই প্রাসঙ্গিকতা বলতে পূর্ববর্তী অনুমান, মানে পূর্ববর্তীতে যে অনুমানটা আমরা করেছিলাম, অর্থাৎ এখন 2021 সাল, আমরা হয়তো বা 2019 সাল বা 20 সালে কি করেছি, কোনো কিছু একটা অনুমান করে নিয়েছিলাম যে প্রতিষ্ঠান এরকম লাভ করবে, প্রফিট হবে, তো সেই অনুমানটা বা প্রত্যাশাটা যেন বহাল থাকে বা বহাল রাখে, বা সেটা যদি কোনো সংশোধন করা লাগে সংশোধন করব। তোমাদের মনে রাখার জন্য জাস্ট এইটুক মনে রাখবা যে প্রাসঙ্গিকতা বলতে ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী অনুমান বা বর্তমানের সময় উপযোগী, এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। অর্থাৎ প্রাসঙ্গিকতা থাকতে গেলে ভাইয়া পয়েন্টগুলো আরেকবার বলবেন, লিখে নেই। স্ক্রিনে দেখা যাচ্ছে না? স্ক্রিনে একটু দেখেন, হ্যাঁ স্ক্রিনে দেখলেই হবে যে প্রাসঙ্গিকতার মধ্যে 3টা পয়েন্ট আমি স্ক্রিনে কিন্তু ইয়েলো কালার করে দেখাই দিচ্ছি যে ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী অনুমান এবং সময় উপযোগী। স্ক্রিনটার উপর ডাবল ক্লিক করেন তাহলে স্ক্রিনটা আপনার পিন হয়ে যাবে, দেখতে পারবেন তখন। তাহলে তার প্রাসঙ্গিকতার 3টা পয়েন্ট মনে রাখবো আমরা। প্রাসঙ্গিকতার 3টা পয়েন্ট, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য রয়েছে 4টি। একটা হচ্ছে প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, তুলনাযোগ্যতা, সামঞ্জস্যতা। তাহলে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেলাম প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা, তাহলে প্রাসঙ্গিকতার ভিতরে আবার কি কি আছে? প্রাসঙ্গিকতার ভিতরে আছে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য, তারপর হচ্ছে গিয়ে পূর্ববর্তী মূল্য বা পূর্ববর্তী অনুমান, আর রয়েছে বর্তমানের সময় উপযোগী, বর্তমান সময় উপযোগী। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রাসঙ্গিকতা বলতে আমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে বোঝাবে একটা তথ্যের, হ্যাঁ, অর্থাৎ তথ্যটার ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী মূল্য এবং বর্তমানের সময় উপযোগিতা থাকতে হবে। আর বর্তমানে সময় উপযোগী কিভাবে হবে একটা তথ্য? যেমন এই যে মার্কারটার মূল্য হচ্ছে 50 টাকা। এখন আমরা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য মার্কার কিনে, একটা মার্কার কিনে 500 টাকা লিখে রাখি, তাহলে অবশ্যই তথ্যটা সময় উপযোগী হলো না। বর্তমানে সময়ের সাথে সাথে তাল মিলালে চিন্তা করা যায় যে এই পণ্যের মূল্য বা এই কাঁচামালের মূল্য এরকম টাকা, তাহলে সময় উপযোগী না হলে তো আমরা ধরা খেয়ে যাবে, তার মানে মিথ্যা তথ্য দিয়েছে সে, তখন সে দুর্নীতি করেছে বলা যাবে। তার মানে তথ্যটাকে আমরা যাচাই করবো এভাবেই যে প্রাসঙ্গিকতা কিভাবে হবে, ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী অনুমান এবং সময় উপযোগিতা থাকতে হবে। এটা হচ্ছে প্রাসঙ্গিকতাকে বোঝানো। এরপরেই রয়েছে বিশ্বাসযোগ্যতা। এই 2টা পয়েন্টের ভিতরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার ভিতরে যে পয়েন্টগুলো রয়েছে, বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার মধ্যে রয়েছে যে স্যার এখানে রয়েছে যাচাইযোগ্য। যাচাইযোগ্য মানে খুবই সুন্দর করে আমরা এই জিনিসটাকে কি করব স্যার, উপস্থাপন করব, বিশ্বস্তভাবে উপস্থাপিত। যাচাইযোগ্য, বিশ্বস্তভাবে উপস্থাপিত এবং পক্ষপাতহীন বা নিরপেক্ষ, এই 3টা পয়েন্ট বলেছে। যাচাইযোগ্য মানে কি স্যার? আমরা যখন কোনো একটা লেনদেন লিখব, সেই লেনদেনটা অবশ্যই কি থাকবে, চালান, ক্যাশ মেমো, ভাউচার, কিছু না কিছু কিন্তু তার একটা প্রমাণ হিসাবে থাকবেই। অর্থাৎ সেই লেনদেনটা বিশ্বাস করার জন্য অবশ্যই লেনদেনের যাচাই করার মতো আমার দলিল থাকতে হবে, অর্থাৎ লেনদেনটা যাচাইযোগ্য হতে হবে। তারপর বিশ্বস্তভাবে উপস্থাপিত। বিশ্বস্তভাবে উপস্থাপিত মানে কি স্যার? আমরা যে হিসাব বিজ্ঞানের যে আর্থিক বিবরণীগুলো তৈরি করলাম, সেই এই আর্থিক বিবরণীগুলো বিশ্বস্তভাবে উপস্থাপিত হলো 2 ভাবে। একটা চিন্তা করো, অবশ্যই যে ম্যানেজারটা লিখতেছে সে অবশ্যই আমার বিশ্বস্ত হতে হবে, এটা আমরা নর্মালি চিন্তা করি। কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয়, আমরা যদি হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক মান যেগুলো রয়েছে, IFRS, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, তারপর হচ্ছে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, আমরা যদি এগুলো মেনে চলি
তাহলে কি আমাদের সবগুলো আর্থিক বিবরণী কি সঠিকভাবে উপস্থাপন করা হবে মানুষের কাছে, অর্থাৎ এটা বিশ্বস্তভাবে তখন উপস্থাপন করা হবে, অর্থাৎ আমরা সঠিকভাবে নিয়মগুলো মেনে চলেছি। এরপরে বলতেছে নিরপেক্ষ বা পক্ষপাতহীন। তাহলে যাচাইযোগ্য, বিশ্বস্তভাবে উপস্থাপিত এবং নিরপেক্ষ। যাচাইযোগ্য মানে নির্ভরযোগ্য বলা হয়, যাচাইযোগ্য বা নির্ভরযোগ্য, মনে রাখবে সবাই। যাচাইযোগ্য মানে নির্ভরযোগ্য, তারপর হচ্ছে বিশ্বস্তভাবে উপস্থাপিত, যাচাইযোগ্য বিশ্বস্তভাবে উপস্থাপিত, এরপরেই রয়েছে হচ্ছে পক্ষপাতহীন বা নিরপেক্ষ। এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমাদের কাজে লাগবে, যাচাইযোগ্য, বিশ্বস্তভাবে উপস্থাপিত বা নির্ভরযোগ্য, নিরপেক্ষ, বিশ্বস্তভাবে উপস্থাপিত, এই প্রত্যেকটি পয়েন্টই আমাদের কাজে লাগবে স্যার। এখন এই পয়েন্টগুলো তাহলে আমরা পেলাম হিসাব বিজ্ঞান তথ্যের। এই যতগুলো পয়েন্ট রয়েছে এই সবগুলোকে কিন্তু বলতেছি আমরা প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতার ভিতরে যত পয়েন্ট রয়েছে সবগুলোকে বলা হয় প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাবিতুষা, প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা। আর প্রাসঙ্গিকতার ভিতরে 3টা পয়েন্ট মুখস্থ রাখবো: ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী মূল্য, বর্তমানের সময় উপযোগী, বর্তমানের সময় উপযোগী। বিশ্বাসযোগ্যতার 3টা পয়েন্ট: নির্ভরযোগ্য বা যাচাইযোগ্য, বিশ্বস্তভাবে উপস্থাপিত, ঠিক আছে, আর তারপর হচ্ছে গিয়ে পক্ষপাতহীন, পক্ষপাতহীন বা নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে কি বোঝায় স্যার? হিসাব বিজ্ঞান তথ্যটা এমন হবে যেটা কারো পক্ষে কাজ করবে না। হিসাব বিজ্ঞানে কিন্তু পক্ষ এখানে 2 ধরনের, একটা অভ্যন্তরীণ পক্ষ, একটা বাহ্যিক পক্ষ। এখন এমন ভাবে তথ্যটা আমরা লিখবো না যে প্রতিষ্ঠানের ম্যানেজাররা লাভজনক হয়ে যায় বা শেয়ার হোল্ডাররা লসে পড়ে যায়। তার মানে আমরা মিথ্যা তথ্য তো লিখবো না, অর্থাৎ কোনো পক্ষের হয়ে কাজ করব না। তথ্যটা হবে নিরপেক্ষ, অর্থাৎ তথ্য আমরা সবার উদ্দেশ্যেই তৈরি করব, সেটা আমরা কোনো একজনের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য তৈরি করব না। এই হিসাব বিজ্ঞান তথ্যটা আমাদের সকালের প্রতিষ্ঠানে সকলের জন্য যেন নিরপেক্ষ হয়ে থাকে, এটাকে বোঝায়। তাহলে এই পয়েন্ট 3টা আমরা অবশ্যই মুখস্থ রাখবো, বাট এরপরে যেটা রয়েছে তুলনাযোগ্যতা ও সামঞ্জস্যতার, এটার পয়েন্টগুলো একদম মুখস্থ রাখতে হবে না সেভাবে, এটা জাস্ট তোমরা পয়েন্টগুলো বুঝতে পারলেই হবে। তুলনাযোগ্যতা এবং সামঞ্জস্যতা হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। থিওরিটিক্যাল আলোচনা করতেছি, বোরিং লাগতে পারে, একটু তোমরা কথাগুলো খাতায় লিখে রাখতে পারো চাইলে, বা লেকচার শিটে দাগায় নিয়ে নিয়ে পড়তে পারো, বা একটু নিজেকে এনগেজ করো, তাহলে আশা করি বোরিং লাগবে না বিষয়টা। তো এখানে তুলনাযোগ্যতা যে বিষয়টা রয়েছে, তুলনাযোগ্যতা হচ্ছে ভিন্ন ভিন্ন কোম্পানি একই পদ্ধতিতে হিসাব রাখে, এই একটা কথা। আর একটা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে হবে। দেখো, প্রতিষ্ঠানের তথ্য যদি তুলনাযোগ্যতা হতে হয়, তুলনাযোগ্য যদি হতে হয়, প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান হতে হবে। স্যার, সমজাতীয় প্রতিষ্ঠান মানে কি? দেখো, খেয়াল করে একটু বিষয়, আমরা একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের তুলনা করব, মনে করো বিশদ আয় বিবরণীর কোন প্রতিষ্ঠান বেশি লাভজনক। এখন আমি অবশ্যই একটা জুতার কোম্পানির সাথে একটা গার্মেন্টস এর কোম্পানির অবশ্যই তুলনা করতে পারি না। অবশ্যই আমরা এটা একটা জুতার কোম্পানির সাথে একটা গার্মেন্টস এর কোম্পানির তুলনা করতে পারবো না। আমরা অ্যাপেক্স এর সাথে বাটার তুলনা করতে পারবো, তাহলে এটা তুলনাযোগ্যতা আছে। আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর সাথে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর তুলনা করতে পারবো, বাট একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, আমরা জুতার দোকানের সাথে তো গার্মেন্টস এর ব্যবসায় তুলনা করতে পারি না। অর্থাৎ তুলনাযোগ্য হতে হলে অবশ্যই প্রতিষ্ঠানগুলো সমজাতীয় হতে হবে, 1 নম্বর কথা। সেটা হচ্ছে সমজাতীয়, কথাটা মনে রাখতে হবে, সমজাতীয় প্রতিষ্ঠান। আর রয়েছে ভিন্ন ভিন্ন কোম্পানি একই পদ্ধতিতে হিসাব রাখে। তো যে প্রতিষ্ঠান দুটো আমরা তুলনা করব, হিসাবের তুলনা করার আগে আমরা খেয়াল করব যে এই তারা একই পদ্ধতিতে হিসাব রাখতেছে কিনা। একটা কোম্পানি মনে করো আমেরিকান পদ্ধতিতে হিসাব রাখতেছে, আর একটা পদ্ধতি ব্রিটিশ পদ্ধতিতে হিসাব রাখতেছে, তাহলে তো অল্প কিছু হলেও তো হিসাব তথ্যের একটু চেঞ্জ থাকবে, তাহলে কিন্তু আমরা তাদের মধ্যে তুলনা করতে পারবো না সেভাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কোম্পানিগুলো একই পদ্ধতিতে হিসাব রাখবে এবং সমজাতীয় হতে হবে। এটা বোঝাচ্ছে যে তুলনাযোগ্যতা হওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। আর একটা প্রতিষ্ঠানের তথ্যের যদি আমরা সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা বা স্থিরতা বা কনসিস্টেন্সির কথা যদি বলি, তাহলে বলতেছে যে কোম্পানি বছরের পর বছর একই হিসাব নীতি মেনে চলবে।
কোম্পানি বছরের পর বছর একই হিসাব নীতি মেনে চলবে মানে কি বোঝাচ্ছে স্যার? অর্থাৎ প্রতিষ্ঠান যদি এখন কোনো একটা সম্পত্তির সরল রৈখিক পদ্ধতিতে অবচয় করে, সাপোজ, তো সে কিন্তু চাইলেই হঠাৎ করে এই 1 বছর সরলরৈখিক পদ্ধতি ধরে আর 1 বছর আবার ক্রমহ্রাসমান পদ্ধতি ধরতে পারবে না। এটা আর কি নিয়মের মধ্যে নেই। অর্থাৎ এখন যদি সে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করে, তাকে আগামীতেও সরলরৈখিক পদ্ধতিতেই অবচয় করতে হবে। ঠিক আছে। তবে হ্যাঁ, যদি প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন হয় বা যদি কোনো সরকারি নির্দেশনা হয়, যদি চেঞ্জ করতে বলা হয়, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়, সেক্ষেত্রে সেটা চেঞ্জ করতে পারবে। বাট নর্মালি একটা প্রতিষ্ঠান যে হিসাব নীতিতে ব্যবহার করে সেটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি থাকতে হবে, সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি থাকতে হবে। যেমন ওই যে বলে না যে ট্রেনের সামনের যে ইঞ্জিনটা, সেটা যেদিক দিয়ে যাবে পিছনের সকল বগি তো সেদিক দিয়েই যাবে। অর্থাৎ আমরা প্রথম বছর যে হিসাব নীতিটা দিয়ে শুরু করব, বছরের পর বছর সেই হিসাব নীতি অনুযায়ী আমরা হিসাব বিজ্ঞানের এই তথ্যগুলো তৈরি করতে থাকবো, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি করব। স্যার, আমরা এই হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য যেগুলো আমি আলোচনা করলাম একদম ডিটেলসে, বুঝতে পেরেছি কিনা? ক্লাসে কে কে আছো একটু দেখি। বুঝতে ভাইয়া একটা প্রবলেম আছে ভাইয়া। হ্যাঁ, একজনের একটু প্রবলেম আছে, সে একটু বলে। ভাই একটা প্রবলেম আছে ভাইয়া, সমজাতীয় প্রতিষ্ঠান, এখানে আমরা জুতা কোম্পানির সাথে জুতা কোম্পানি তুলনা করি, এটার সাথে কি আমার বিনিয়োগের এটা তুলনা করা যায়? বিনিয়োগ যদি কম বেশি হয়, বিনিয়োগ কম একটা 1 বেশি কোটি হলে একটা 10 লাখ এরকম। আমি বুঝতে পারছি তোমারটা। হ্যাঁ, বিনিয়োগের যেটা কম বেশির কথা বলেছো, এটা আর কি অ্যাকচুয়ালি বিনিয়োগ কম বেশিরও তুলনা করা যায়। সেটা হচ্ছে ফাইন্যান্সে, আমরা যে ফাইন্যান্সে যে আমরা হচ্ছে গিয়ে আহ, আহ, দীর্ঘমেয়াদী অর্থায়নের যে অধ্যায়টা আছে, অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী অর্থায়নের পরে মূলধন ব্যয়, এই অধ্যায়গুলো রয়েছে। মানে আমরা এনপিভি আইআরআর যে নির্ণয় করি যে অধ্যায়গুলোতে, তো সেক্ষেত্রে আধুনিক কিছু পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সমপরিমাণ বিনিয়োগ না হলেও সেই প্রতিষ্ঠানগুলোকে তুলনা করা যাবে। সেটাকে প্রফিটেবিলিটি ইন্ডেক্স দিয়ে তুলনা করা যায়, তারপর হচ্ছে গিয়ে আইআরআর বের করে তুলনা করা যায়, বিভিন্ন ধরনের আধুনিক যে পদ্ধতি রয়েছে সেগুলো দিয়ে তুলনা মুনাফার করা যায়। হারের অনুযায়ী হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, সেভাবে তুলনা করি, এটা ফাইন্যান্সে আলোচনা আর কি অ্যাকচুয়ালি। আজকে এখনো পর্যন্ত আমরা যেতটুকু আলোচনা করলাম সেটা ছিল হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান তথ্যের জাস্ট গুণগত বৈশিষ্ট্যটা। বাট যেই বিষয়টা আমাদের ভাইয়া, সবচেয়ে বেশি পূর্ববর্তী মূল্যটা একটু বলবেন? পূর্ববর্তী মূল্যটা আচ্ছা, ওই যে প্রথমে প্রাসঙ্গিকতার ভেতরে ছিল না, পূর্ববর্তী মূল্যটা ঠিক আছে, ঠিক আছে, আর ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। ঠিক আছে। দেখো, যে আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে হিসাব বিজ্ঞান তথ্যটার একটা ভবিষ্যৎ মূল্য থাকতে হবে, বলতে ভবিষ্যৎ মূল্যটা অনুমান করতে পারবে, এই কথাটাও মনে রাখতে হবে। তাহলে কিন্তু সহজে আমরা বুঝতে পারি। শুধু ভবিষ্যৎ মূল্য বললে তো কিছু বুঝবো না, যে ফিউচার কিভাবে বুঝতে পারি। তবে এখন যে এই মার্কারটার দাম 50 টাকা, 1 বছর পর হাইয়েস্ট গেলে কত বাড়তে পারে? 5 টাকা বাড়তে পারে, এটা আমরা অনুমান করতে পারি। এমন তো না যে 1 বছর পর মার্কেটের দাম 500 হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য একটা আমরা অনুমান করতে পারি বর্তমানের তথ্য দেখে। এখন মনে করো তুমি সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অডিট করতে গেছো, প্রতিষ্ঠানে গিয়ে দেখলা প্রতিষ্ঠান কোন একটা কাঁচামাল ক্রয় করছে 100 টাকা করে দরে, তো তোমার মনে হলো যে এটার 100 টাকা দাম না, তাহলে তুমি তাকে বললে যে গত বছরের বিবরণীটা দেখি। তাহলে গত বছরের বিবরণীতে গিয়ে দেখলা ওই কাঁচামালটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। এখন এবছরে তারা হয়তোবা দুর্নীতি করে লিখে রাখছে 100 টাকা। তাহলে কি স্যার তুমি বুঝতে পারবে না যে তারা ভুল করতেছে? কারণ তুমি তো ভবিষ্যৎ মূল্যটা অনুমান করতে পারো। 1 বছরে তো একটা কাঁচামাল 20 টাকা থেকে 80 টাকা বেড়ে 100 টাকা তো হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা তথ্যটা প্রাসঙ্গিক হতে গেলে এটা কি করতে পারে? ভবিষ্যৎ মূল্যটা অনুমান করতে পারে, এরকমটাকে বোঝায়। ভবিষ্যৎ মূল্যটা অনুমান করে নিতে পারে, অর্থাৎ আমরা কিন্তু হিসাব বিজ্ঞান তথ্য নিয়েই কাজ করতেছি যে সেটা সঠিক কিনা এই বিষয়টা নিয়ে। আর এই যে বলতেছে ভবিষ্যৎ মূল্যের সাথে সেম জিনিসটাই, যে পূর্ববর্তী অনুমানটা যেন সঠিক থাকে। অর্থাৎ আমি যে বললাম যে গত বছর এই কাঁচামালটার দাম 20 টাকা ছিল, তাহলে অবশ্যই সামনের বছর 25 টাকা হতে পারে বা 30 টাকা হতে পারে। তার মানে পরবর্তী বছরে আমি বাজারে যাচাই করে দেখলাম যে হ্যাঁ 30 টাকা হয়েছে, তার মানে অল্প কিছু দাম বেড়েছে। তার মানে পূর্ববর্তী অনুমানটা আমার কি আছে? বহাল রয়েছে। আমি জাস্ট তোমাদের মনে রাখতে বলতেছি এই জন্য যে পরীক্ষার যে কোশ্চেন আসছে ঢাকা ভার্সিটিতে, ওখানে অপশনে শুধু এইটুক করেই লেখা ছিল ভবিষ্যৎ মূল্য, পূর্ববর্তী মূল্য, আর যে সময় উপযোগী, এই ছোট্ট ছোট কথাগুলোই লেখা ছিল অপশনে। এই জন্য আমি কিন্তু পুরো কথাটা ডিটেলসে বলে এইটুক মুখস্থ রাখতে বলতেছি।
এবার বুঝতে পারছো কিনা যে কোশ্চেনটা করেছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তারপরে আমরা আসি এই যে এই জায়গাটা আমাদের ইন্টারে সবাই তো ফাঁকিবাজ, অধিকাংশই ম্যাক্সিমাম এই জায়গাটা ফাঁকিবাজি করে গেছি। এখন এই পরিচালন নির্দেশাবলী বা অপারেটিং গাইডলাইন্স যেটা আছে, এই জায়গাটাতে যে আমরা একটু ফাঁকি দিয়ে চলে গেছি, এই অংশটা থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে। এবং যেহেতু থিওরিটিক্যাল অধ্যায় স্টুডেন্টরা পড়ে না, তো সাধারণত অ্যাভারেজে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে একটা কোশ্চেন আসছে অ্যাভারেজে। অর্থাৎ গত 25 বছরের কোশ্চেন যদি আমি দেখি, দেখো যে প্রায় 25টা কোশ্চেন আসছে। হয়তো বা 2-1 বছর মিস গেছে, বাট অ্যাভারেজে বলতে গেলে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন ছিল। এখানে আমরা হিসাব বিজ্ঞানের নীতি বা অনুমান বা ধারণাগুলোকে পড়ব। আমি একটা কনফিউশন আগে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এখানে যে লেখা আছে চলমান প্রতিষ্ঠান ধারণা, ঐতিহাসিক মূল্য নীতি, রক্ষণশীলতা, সীমাবদ্ধতা, এই যে নামগুলো এভাবে লেখা আছে, এটা আমাদের এভাবে পড়তে হবে না। এটা আমরা পড়বো কিভাবে? এটা আমরা পড়বো হচ্ছে স্যার চলমান প্রতিষ্ঠান নীতি, রক্ষণশীল নীতি, ঐতিহাসিক মূল্য নীতি। আমরা নীতি বললেও সমস্যা নাই, কারণ ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলোতে সবগুলোতে নীতিও লেখা থাকে অনেক সময়। এটা কোনো প্রবলেম না যে কোনটা নীতি হতে হবে, কোনটা একদম ধারণা হতে হবে। এক্স্যাক্টলি সবগুলা নীতিও বলা যায়, সমস্যা নেই। তবে জিনিসগুলো সিস্টেম অনুযায়ী আর কি নামগুলো এরকম হয়েছে। তো আমরা প্রত্যেকটা নীতির ভিতরে যে যে পয়েন্টগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে, সবগুলো পয়েন্ট এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে। আমি তোমাদেরকে মুখস্থ করা যায় কিভাবে সহজে সেটা বলে দিব, কারণ এটা তো জাস্ট থিওরিটিক্যাল একটা পয়েন্ট, ম্যাথমেটিক্যাল তো বিষয় না। তো থিওরিটিক্যাল পয়েন্ট এই জন্যই জাস্ট কিভাবে মুখস্থ করা যায় সহজে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে, এবং তোমরা সে অনুযায়ী আমল করবা, মানে সে অনুযায়ী পড়াশোনা করবা। আর যদি ডিটেলসে জানতে চাও তাহলে বলবো অবশ্যই বইয়ের মধ্যে দেখো, বইয়ে একদম ডিটেলসে লেখা আছে। বাট আমি মনে করি তুমি যদি এভাবে মুখস্থ রাখতে পারো, ডিটেলস লাগবে না আশা করি। একটু খেয়াল করো এই বিষয়গুলো। তো প্রথমেই রয়েছে চলমান প্রতিষ্ঠান নীতি। স্যার 1 নম্বরে আমরা যদি চলমান প্রতিষ্ঠান নীতির কথা বলি, চলমান প্রতিষ্ঠান নীতি বলতেছে সংজ্ঞাতে যে স্যার একটা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে। একটা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে, অর্থাৎ আমরা বলি না যে একটি কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্বের অধিকারী। অর্থাৎ কোম্পানি তো বিলোপ সাধন না ঘটা পর্যন্ত আমরা ধরেই নিব যে সেটা আজীবন চলতেই থাকবে। যেমন দেখো স্কয়ার কোম্পানি, ধরো এখানে তারা 100 বছর ধরে ব্যবসা করতেছে। তার কি কোম্পানি তো, কোম্পানির যে মালিক ছিল সে মারা গেছে, শেয়ার হোল্ডার ছিল যারা এখনো বেঁচে আছে তারা কোম্পানিটাকে ধরে রেখেছে। তো সাধারণত কোম্পানি অবশ্যই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী ধরে নেওয়া হয় আজীবন চলতেই থাকবে। এখন তার মানে কি 100 বছর পর পর হিসাব করব? অবশ্যই আমরা 100 বছর পর পর হিসাব করব না। তো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় নেয়, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, এটা ইচ্ছা। অর্থাৎ প্রতিষ্ঠানের এই অনন্তকালের জীবনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে ভাগ করা হয় সেটাকে বলা হয় হিসাবকাল নীতি। ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবকালে যে ভাগ করা হয়, হিসাবকালে ভাগ করে যে যে হিসাবগুলো করি আমরা সেটাকে বলি হিসাবকাল নীতি। এখন স্যার এই যে প্রতিষ্ঠানে অনন্তকালের জীবন হচ্ছে চলমান প্রতিষ্ঠান নীতি, অনন্তকালের জীবনকে ভেঙে ভেঙে ফেলাকে বলা হয় হিসাবকাল নীতি। এগুলো আমাদের পরীক্ষায় আসে নাই, এজন্য আমি এই বিষয়গুলো পড়াইতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে পরীক্ষায় এসেছে কি সেটা তোমরা ভালো করে বুঝো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে এসেছে যে নিচের কোন নীতির কারণে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলোকে ভাগ করা হয়। দেখো আমি কিন্তু স্ক্রিনে ইয়েলো কালার করে দিয়েছি। নিচের কোন নীতির কারণে মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় হিসাবগুলোকে ভাগ করা হয়, কোন নীতি? তখন আমাদের অপশনে এই নীতিগুলো লেখা থাকবে। চলমান প্রতিষ্ঠান নীতি। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় হিসাবগুলোকে ভাগ করা হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছি এখন চলমান প্রতিষ্ঠান নীতি, অর্থাৎ প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে। এভাবে প্রশ্ন এসেছে যে স্থায়ী সম্পত্তিকে, এই কোশ্চেনটাকে এসেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্থায়ী সম্পত্তিকে অবসায়ন মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয় কোন নীতি অনুযায়ী? স্থায়ী সম্পত্তিকে অবসায়ন মূল্য বলতে বাজার মূল্যকে বোঝায় সাধারণত, অর্থাৎ বাজারে আমি আজকে সেটাকে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে পারি। স্থায়ী সম্পত্তিকে বাজারে যদি আমি আজকে বিক্রি করি তাকে কত টাকায় বিক্রি করা যেতে পারে সেটাকে বোঝায় অ্যাকচুয়ালি।
মানে বাজারে আমি বিক্রি করতে যাচ্ছি, বিক্রি করলে এই সম্পত্তিটার দাম পাবো 1 কোটি টাকা, বিক্রি করতে হয়তো বা খরচ হবে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, তাহলে জিনিসটার দাম আমার 98 লাখ টাকা পাচ্ছি বাজারে, কিন্তু আমি কিনছিলাম মাত্র 50 লক্ষ টাকায়। তাহলে তো আর্থিক অবস্থার বিবরণীতে ক্রয় মূল্যেই দেখাতে হবে, বাজার মূল্যে দেখানো যাবে না। ঠিক আছে, এটা আমাদের নীতির মধ্যে এখনো নাই, চলমান নীতির মধ্যে এটা পড়ে না। তো এক্ষেত্রে এভাবে প্রশ্ন আসে যে কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে দেখানো হয় কিন্তু অবসান মূল্যে দেখানো হয় না। অ্যান্সার স্যার চলমান প্রতিষ্ঠান নীতি। এভাবে মুখস্থ করতে হবে স্যার। যেমন এভাবে বলা থাকবে, অবচয় অবলোপন ধার্য করা হয় বা অবচয়। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলেন। ভাইয়া ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্যনীতির মধ্যেও তো এটা সেম ভাবে লেখা আছে। ঠিক আছে, আমি যাই পড়াই আগে সেটা, তারপর তোমাদের কোশ্চেন করো। আমি ওটা তো পড়াইনি এখনো, ওটা তো 2 নম্বরে আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি যাচ্ছি একটু ফ্লোটা দেখাই দিই তোমাদেরকে। এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে যেমন রয়েছে অবচয় অবলোপন ধার্য করা হয় বা অবচয় অবলোপন ধরা হয়, সেটা হচ্ছে 10% ধরবো না 20% ধরবো না 15% ধরবো, এটা অবচয় অবলোপন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তোমাদের লেকচার শিট থাকলে দেখো যে অবচয় অবলোপন লিপিবদ্ধ করা হয় বা সমন্বয় করা হয় হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। দেখো এখানে স্ক্রিনে 6 নাম্বার পয়েন্টে ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস, ঠিক আছে, ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস, এখানে লেখা আছে অবচয় অবলোপন সমন্বয় করা হয় বা লিপিবদ্ধ করা হয় ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী, কিন্তু অবচয় অবলোপন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে মুখস্থ করতে পারবো, কারণ মুখস্থ তো করাই দিতে পারবো না। ঠিক আছে, তার মানে আমাদের এই পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অবচয় অবলোপন ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী, অপশনে কিন্তু সব দেওয়া থাকবে। সো তোমার অ্যান্সার হচ্ছে চলমান প্রতিষ্ঠান। অবচয় অবলোপন লিপিবদ্ধ বা সমন্বয় করা হয় কোন নীতি অনুযায়ী, অ্যান্সার হবে স্যার আমাদের ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস নীতি, যেটার আরেকটা নাম হচ্ছে মিলকরণ নীতি বা সমন্বয় নীতি। মিলকরণ নীতি বা সমন্বয় নীতি। তো আমি আসি আবার 1 নম্বরে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। একটা বিষয় হচ্ছে স্যার এটা মনে রাখতে হবে যে চলমান প্রতিষ্ঠান ধারণা কিন্তু আমাদেরকে একটা কথা বললো, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তিকে অবসায়ন মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। ঠিক সেম জিনিসটা আমাদেরকে 2 নম্বরে বলা হচ্ছে স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে, এই কথাটা বলেছে ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি। এখন একজন কোশ্চেন করেছিল একটু আগে, তাকে অ্যান্সারে দিয়ে দিয়ে এই জিনিসটা বুঝায় বলি। সেটা হচ্ছে আমাদের যদি পরীক্ষার প্রশ্নে কখনো এভাবে বলা থাকে যে স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে নিচের কোন নীতি অনুযায়ী, অপশনে ক্রয় মূল্য নীতি দেওয়া নেই, তাহলে অ্যান্সার নেওয়া যাবে হচ্ছে চলমান প্রতিষ্ঠান নীতি। বুঝতে পারতেছ? ক্রয় মূল্য নীতি চলমান প্রতিষ্ঠান নীতিকে সাপোর্ট করে, আবার চলমান প্রতিষ্ঠান নীতিও ক্রয় মূল্য নীতিকে সাপোর্ট করতেছে, একই জিনিসকে সাপোর্ট করে। মেইনলি ক্রয় মূল্য নীতি হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার, খেয়াল রাখবা সবাই। ক্রয় মূল্য নীতি হচ্ছে এক্সাক্ট অ্যান্সার, কিন্তু যদি ক্রয় মূল্য নীতি অপশনে না থাকে তাহলে আমরা চলমান প্রতিষ্ঠান নীতি নিতে পারবো। বুঝতে পেরেছি স্যার এখন যে কোশ্চেনটা করেছো? জি ভাইয়া। আচ্ছা, আর একটা কনফিউশন দূর করাই দিই, সেটা হচ্ছে এমনও হতে পারে যে স্থায়ী সম্পত্তিকে ঐতিহাসিক মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয় কোন নীতি অনুযায়ী, অপশনে ধরে নাও দুটোই দেয়া আছে, ক্রয় মূল্য নীতিও দেয়া আছে, চলমান প্রতিষ্ঠান নীতিও দেয়া আছে। তাহলে স্যার আমরা কি করব? এই ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে স্থায়ী সম্পত্তিকে ঐতিহাসিক মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে দেখাতে হবে, তাহলে কিন্তু ঐতিহাসিক কথাটা এখানে উল্লেখ করা আছে, তাহলে 100% অ্যান্সার কিন্তু ক্রয় মূল্য নীতি। কারণ ঐতিহাসিক মূল্যের কথাটা বলা যেহেতু হয়েছে যে ঐতিহাসিক মূল্যে না দেখিয়ে দেখাতে হবে কোন মূল্যে, দেখাতে হবে ঐতিহাসিক মূল্য, স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে বা ঐতিহাসিক মূল্যে প্রদর্শন করতে হবে। সরি, অ্যাকচুয়ালি এটা বলতেছে বাজার মূল্যে না দেখিয়ে ঐতিহাসিক মূল্যে বা ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে। তখন আমার 100% অ্যান্সার আসবে ক্রয় মূল্য নীতি, যখন দুইটা অপশনে থাকলেও একটাই অ্যান্সার দিতে হবে। ভাইয়া পেঁচায় ফেলছি। হ্যাঁ, পেঁচায় ফেলছি। বিষয়টা হচ্ছে যে অপশনে যদি দুটোই দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই মেইনলি কাকে প্রায়োরিটি দিব,
প্রায়োরিটি দিব ক্রয় মূল্য নীতিকে, এটা বলতে চাচ্ছি তোমাদেরকে। কাকে প্রায়োরিটি দিব? ক্রয় মূল্য নীতিকে প্রায়োরিটি দিব। এবং কোশ্চেনে তখন কি ডিরেক্টলি লেখাই থাকবে যে ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতিতে হ্যাঁ সম্পত্তিকে প্রদর্শন করা হবে, বাজার মূল্যে না লিখে কোন নীতি অনুযায়ী, তখন অ্যান্সার এক্স্যাক্টলি ক্রয় মূল্য নীতিই হবে। এটা বোঝাইতে চাচ্ছিলাম। ক্লিয়ার কিনা বিষয়টা এখন? জি ভাইয়া। তাহলে আমরা মানে কোশ্চেনে যদি ক্রয় মূল্য থাকে ক্রয় মূল্য কি প্রাধান্য দিব, যদি না থাকে তখন চলমানে যাব। চলমানে যাব, গুড, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা। এখন আসি হচ্ছে গিয়ে 3 নম্বর পয়েন্টে, যেটা রয়েছে হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা রক্ষণশীল নীতিও আমরা বলতে পারি। তো রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা রক্ষণশীল নীতি যদি আমরা বলি, এক্ষেত্রে কি ধরনের প্রশ্নগুলো এসেছে আমাদের ভার্সিটিতে? রক্ষণশীল নীতির প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন সম্পত্তি নিয়ে কাজ করি তখন অবশ্যই সম্পত্তিগুলোকে কম দেখানো হয়, এটা বলা হয়। যেমন যেমন হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ আমরা বাজার মূল্যের চেয়ে হ্যাঁ আমরা কোন মূল্যটা নিই? যে মূল্যটা আমাদের কম, ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটি কম, সেই মূল্যটা আমরা নিই হচ্ছে রক্ষণশীল নীতি অনুযায়ী। অর্থাৎ আমাদের সম্পত্তিকে কম দেখানো হয় এবং এর সাথে সাথে লাভকে কম দেখানো হয়। লাভকে কম দেখানো হয় বিষয়টা এসেছে হচ্ছে খরচ বেশি দেখানো হয় এই জায়গাটা থেকে। অ্যাকচুয়ালি রক্ষণশীল নীতি এই দুটা পয়েন্টকে ফোকাস করে। একটা হচ্ছে ব্যয়কে বেশি দেখাতে হবে, আর একটা হচ্ছে সম্পত্তিকে কম দেখাতে হবে। ব্যয়কে বেশি দেখাতে হবে বলতে বোঝাচ্ছে যে বছরের ব্যয় সে বছরেই দেখাতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে ভবিষ্যতে কোনো খরচ হতে পারে সেটা অনুমান করে আজকেই দেখাই দিতে হবে, সেটাকে বলতেছি আমরা খরচটা বেশি দেখাতে হবে। খরচকে বেশি দেখাচ্ছে, এটা বলতেছে কে? রক্ষণশীল নীতি। এবং রক্ষণশীল নীতি 3 নাম্বার পয়েন্টে তোমরা চাইলে 3 নাম্বার পয়েন্টের মধ্যে এভাবে লিখে রাখতে পারো যে রক্ষণশীল নীতি চলতি সম্পত্তি সম্পর্কে ধারণা দেয়। রক্ষণশীল নীতি চলতি সম্পত্তি সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ চলতি সম্পত্তি নিয়ে কাজ করে। 1 নাম্বার কথা। তার মানে চলতি সম্পত্তির রিলেটেড যে কাজগুলো আমাদের পরীক্ষার প্রশ্নে এসেছে, যেমন এই যে এরকম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? ওই যে সম্পত্তিকে কম দেখানো হবে, আর চলতি সম্পদ নিয়ে কাজ করে কে? রক্ষণশীল নীতি। আমরা অ্যান্সার হবে রক্ষণশীল নীতি। মজুদ পণ্যর ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি কোন নীতি অনুযায়ী দেখাতে হবে? রক্ষণশীল নীতি অনুযায়ী। কারণ রক্ষণশীল নীতি অনুযায়ী কাকে নিয়ে কাজ করে খেয়াল রাখো, এটা পারলে লিখে রাখো। সে হচ্ছে চলতি সম্পত্তি নিয়ে কাজ করে। আর একটা বিষয় আছে এখানে লেখা নাই, সেটা তোমাদেরকে লিখাই দিচ্ছি। সেটা হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ। বিক্রয়যোগ্য বা বাজারযোগ্য সিকিউরিটিজ, এটা সব সময় বাজার মূল্যেই দেখাতে হয়, বাজার মূল্যে দেখাতে হয়। এটাই রক্ষণশীল নীতির নিয়ম, শুধুমাত্র বিক্রয়যোগ্য সিকিউরিটিজ এর ক্ষেত্রে বা বাজারযোগ্য সিকিউরিটি, যে কোনো একটা লেখা থাকতে পারে অপশনে। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বা বাজারযোগ্য সিকিউরিটিজে আমরা রক্ষণশীল নীতি অনুযায়ী কোন মূল্যে দেখাবো? ক্রয় মূল্যে দেখাবো নাকি বাজার মূল্যে দেখাবো? অবশ্যই অ্যান্সার হবে বাজার মূল্যে দেখাবো, সেটা কম হোক বা বেশি হোক, বাজার মূল্যে দেখাবো। অর্থাৎ আমার চলতি সম্পদ সম্পর্কে কাজ করতেছে রক্ষণশীল নীতি। আর একটা এক্সট্রা কাজ, সেটা হচ্ছে তারা খরচকে বেশি দেখানোর কাজটা করতেছে। স্যার রক্ষণশীল নীতিটা ক্লিয়ার কিনা এখন? এই বিষয়টা মনে রাখতে পারলে কিন্তু পরীক্ষা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার হয়েছে কে কে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া মিলকরণ নীতি নিয়ে কি বলছিলেন? যাচ্ছি, ওটা 6 নম্বরে যাচ্ছি, আমি তো এখন 3 নম্বরে। আচ্ছা, 4 নম্বরে বলতেছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা, বা তোমরা নীতি বলেও বিষয়টা মুখস্থ করতে পারো। জিনিসটা তো সীমাবদ্ধতা, বাট আমি মুখস্থ করার সুবিধার্থে বলতেছি যে বস্তুনিষ্ঠতার নীতি বলতে কি বোঝাচ্ছে। খেয়াল রাখো 4 নাম্বার পয়েন্টে যখন আমরা আসলাম, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা কোশ্চেন আসছে। সেটা হচ্ছে ছোট ছোট সম্পত্তি যদি সিদ্ধান্ত গ্রহণে পার্থক্য সৃষ্টি না করে তাহলে তাদেরকে সম্পদ হিসেবে না দেখিয়ে খরচ হিসেবে দেখানো উচিত। দেখো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে আমরা যে স্টাপলার কিনি, স্কেল স্টাপলার, তো একটা স্কেল স্টাপলার কিন্তু আমরা যদি হারায় না যায় প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু এটা 3-4 বছর 5 বছর ইজিলি ব্যবহার করা যায়। আচ্ছা, তো একটা স্টাপলার কিনলা তুমি 100 টাকা দিয়ে, ধরে নিলাম 100 টাকা দিয়ে একটা বড় স্টাপলার কিনলাম। এখন এই স্টাপলারটা
যদি ধরো 5 বছর চলে তোমার কাছে, তাহলে 5 বছর কি প্রত্যেক বছরে 20 টাকা করে অবচয় লিখবা, অবচয়ের খরচ 20 টাকা ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 20 টাকা, এরকম করবা? এরকম কিন্তু করব না আমরা। অর্থাৎ একটা স্টাপলার তো আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণে তেমন একটা পার্থক্য সৃষ্টি করতে পারে না, ঠিক আছে? তো ছোট ছোট সম্পত্তিকে এই জন্য খরচ হিসেবে দেখাই, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি মনিহারি। অ্যাকচুয়ালি বলি কোনটাকে? মনিহারি, যেগুলোকে আমরা ছোট ছোট খরচ, কিন্তু সেগুলো আমাদের সিদ্ধান্ত গ্রহণে পার্থক্য সৃষ্টি করে না। এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এসেছিল যে ছোট কোনো সম্পত্তি যদি আমরা খরচ হিসেবে দেখাই, কোন নীতিতে দেখানো যাবে? সেটা হচ্ছে স্যার বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী দেখানো যাবে। এভাবে মুখস্থ করব যে ছোট ছোট সম্পত্তিকে আমরা খরচ হিসেবে দেখাবো, সম্পত্তি হিসেবে লিখবো না। এভাবে কোশ্চেন আরেকবার আসছে যে ছোট ছোট সম্পত্তিকে যদি আমরা সম্পত্তি হিসেবে লিখি, তাহলে কোন নীতি মেনে চলা হলো না? তাহলে বস্তুনিষ্ঠতার নীতি মেনে চলা হয়নি, বা বস্তুনিষ্ঠতার নীতির লঙ্ঘন হয়েছে, এভাবে বলা থাকতে পারে প্রশ্নে। প্রশ্নে যা যা থাকতে পারে সবই তো বলে দিয়ে দিচ্ছি। প্রশ্ন প্র্যাকটিস করার সময় তোমাদের কাছে আশা করছি জিনিসটা সহজ লাগবে। 5 নম্বরে রয়েছে আমাদের পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতিতে আসলে কি করা হয়? অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীদের জানানো উচিত, এরকম কোনো তথ্য গোপন রাখা যাবে না। এটাকে বলা হয় পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এখানে লেখা রয়েছে যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো। যে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের বিপরীত হিসাব প্রস্তুত করা হয়, অর্থাৎ বিপরীত হিসাব প্রস্তুত করা হয় এবং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আর একটা পয়েন্ট লিখতে পারো 5 নম্বরে, সেটা হচ্ছে সম্ভাব্য দায়কে দেখানো হয়। সম্ভাব্য দায়কে দেখানো হয়, সেটা কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এবং পূর্ণ প্রকাশ নীতির আরেকটা নাম হচ্ছে দৃষ্টিগোচর করানোর নীতি। দৃষ্টিগোচর করানোর নীতি। দৃষ্টি বানান মনে হয় রস্বইকারী হইতো, দৃষ্টিগোচর করানোর নীতি বা পূর্ণ প্রকাশ নীতি, যেটাতে আমরা বলবো যে কোনো ধরনের বিপরীত হিসাব প্রস্তুত করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় এবং সম্ভাব্য দায়কে দেখানো হয়। অর্থাৎ এই 3টা প্রশ্ন আমি পেয়েছি ঢাকা ভার্সিটির এই 30 বছরের কোশ্চেনে, যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা কি কি কাজ করে থাকি। অর্থাৎ এই কাজটা বলবে যে এটা কোন নীতি অনুযায়ী তৈরি করা হয়, তাহলে আমার অ্যান্সার এটা চলে আসবে। তারপর চলে আসি হচ্ছে নাম্বার 6, যেটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস। মানে 6 নম্বরের ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস এর আরো 2টা নাম রয়েছে। এই 2টা নাম হচ্ছে মিলকরণ নীতি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপশনে এই 2টা নাম আমরা অনেক বেশিবার পেয়েছি, যে মিলকরণ নীতি বা সমন্বয় নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস বা ব্যয় স্বীকৃতি নীতি। এটা লিখে রাখতে পারো, মিলকরণ নীতি, সমন্বয় নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। অর্থাৎ ব্যয় স্বীকৃতি নীতির কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে হিসাবকালে ব্যয়টা সংগঠিত হয়েছে, উক্ত হিসাবকালেই ব্যয়টি দেখাতে হবে। যে হিসাবকালে ব্যয়টি সংগঠিত হয়েছে, উক্ত হিসাবকালেই ব্যয়টি দেখাতে হবে, অন্য বছরে আমি দেখাতে পারবো না। অর্থাৎ আজকে 2021 সালে আমার টোটাল বেতন প্রদান করতে হবে 20,000 টাকা। আমি বেতন প্রদান করেছি 15,000 টাকা, 5,000 টাকা প্রদান করতে পারিনি। খেয়াল করে দেখো, সেটা কিন্তু আমরা বকেয়া লিখে প্লাস করে দেখায় দিই। অর্থাৎ এই বছরের আমার ঠিকই কিন্তু 20,000 টাকা ব্যয় সংগঠিত হয়েছে। আচ্ছা, আমার বেতন দিতে হবে 20,000, আমি দিয়ে ফেলেছি 25,000 বা 22,000 টাকা দিয়ে ফেলেছি। তার মানে এবার কি একটু বেশি দিয়ে ফেলছি না? অগ্রিম দিয়ে ফেলেছি। এই জন্য কিন্তু আমরা অগ্রিমটা মাইনাস করে দেখাই দিই। আমরা যদি বকেয়া থাকে তাহলে সেটা কিন্তু প্লাস করে দেখাই দিতাম, আর অগ্রিম থাকলে সেটা মাইনাস করে দেখাই দিতাম। অর্থাৎ অগ্রিম কোনো ব্যয় আমার এই বছরের ব্যয় না,
এটা পরবর্তী বছরের ব্যয়, পরবর্তী বছরে যাবে। কিন্তু এই বছরের কোনো বকেয়া ব্যয়, এই বছরের কোনো বকেয়া ব্যয় অবশ্যই আমার এই হিসাবকালেরই ব্যয়। এই কথাটা বোঝার চেষ্টা করবা। এই বছরের কোনো বকেয়া ব্যয় সেটা এই হিসাবকালেরই ব্যয়। তার মানে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী এজন্য আমরা বকেয়া কোনো থাকলে যে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে দিতাম, বেতনের সাথে যদি অগ্রিম বেতন থাকতো তাহলে মাইনাস করে দিতাম। তার মানে উক্ত হিসাবকালের ব্যয়টাই নিতে হয়, তাকে বলা হয় মূলত মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি। অর্থাৎ স্ক্রিনেও দেখতে পারো যে ব্যয়কে আয়ের সাথে মিল করতে হবে কোন নীতি অনুযায়ী, এটা ভার্সিটিতে এসেছে। ব্যয়কে আয়ের সাথে, উক্ত হিসাবকালের আয়ের সাথে মিল করতে হবে কোন নীতি অনুযায়ী, ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এবং বকেয়া ব্যয়কে উক্ত হিসাবকালের ব্যয় বলা হয়। এখানে হিসাবকাল কথাটা লেখা নেই, ঠিক করে নিবা। উক্ত হিসাবকালের ব্যয় বলা হয়, কিন্তু অগ্রিম ব্যয়কে উক্ত হিসাবকালের ব্যয় বলা হয় না। এখানে কথাটা একদম শর্টকাটে লিখে ফেলছে, বকেয়া ব্যয় ইকুয়াল টু ব্যয়, অগ্রিম ব্যয় ইকুয়াল টু ব্যয় নয়। মানে এভাবে আবার চিন্তা করি না, অ্যাকচুয়ালি বকেয়া ব্যয় মানে উক্ত হিসাবকালের ব্যয়, আর অগ্রিম ব্যয় মানে ওই হিসাবকালের ব্যয় না, ওটা পরবর্তী হিসাবকালের ব্যয়, এটাকে বুঝাইছে। ব্যয় স্বীকৃতি নীতির যে কনসেপ্টটা, যে কোশ্চেনটা করেছিল একজন, সে কি বুঝতে পেরেছো এখন সব পুরোটাই? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে ব্যয় স্বীকৃতি নীতির সাথেই আর একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আয় স্বীকৃতি নীতি। খেয়াল করে দেখো, একদম কনসেপচুয়ালি আয় স্বীকৃতি নীতিও সেম, তো ওর আলাদা কোনো নাম নেই, যেটা আমি পাই নাই এখনো। আয় স্বীকৃতি নীতিকে বলা হয় একটি হিসাবকালে যতটুকু আয় অর্জিত হয়েছে সবটুকু আয় ওই হিসাবকালে দেখাতে হবে। দুটা কথা বললাম, কিন্তু এই কথা দুটা মনে রেখো। একটা হচ্ছে একটি হিসাবকালে ব্যয় যতটুকু সংগঠিত হয়েছে, সংঘটিত ব্যয় যত সংগঠিত হয়েছে ততটুকুই দেখাতে হবে, আর আয় যত অর্জিত হয়েছে উক্ত হিসাবকালে ততটুকু আয় দেখাতে হবে। অর্থাৎ ব্যয় সংগঠিত হয় আর আয় অর্জন হয়, আয় কখনো সংগঠন হয় না। আবার এরকম যদি কোনো অপশনে থাকে যে উক্ত হিসাবকালে আয় সংগঠন হয়েছে, তার মানে ওই অপশনটা ভুল আছে। আমি এরকম অপশন পেয়েছি, হ্যাঁ, এটা মনে রাখো যে ব্যয় সংগঠন হয়, ব্যয় আবার অর্জিত হয় না। ব্যয় কি তুমি পাও নাকি? ব্যয় তো মানুষকে দাও, ব্যয় মানুষকে দাও বলেই সেটাকে বলা হচ্ছে ব্যয় সংগঠিত হওয়া। আয় অর্জিত মানুষের কাছে পাও বলে আয়টাকে অর্জিত হওয়া বলে। অর্থাৎ একটি হিসাবকালে যতটুকু আয় অর্জিত হয়েছে সেটা আমাকে দেখাতে হবে। যদি উক্ত হিসাবকালে কোনো প্রাপ্য আয় বা বকেয়া আয় থাকে, প্রাপ্য আয় বা বকেয়া আয় থাকে, সেটা অবশ্যই উক্ত হিসাবকালের আয়। যেমন এখানে পয়েন্টটা দেখো স্ক্রিনে, বকেয়া আয় ইকুয়াল টু আয়, মানে বুঝাইছে বকেয়া আয় ইকুয়াল টু উক্ত হিসাবকালের আয়। এই কথাটা তোমরা লিখে নিও, বকেয়া আয় ইকুয়াল টু উক্ত হিসাবকালের আয়। কিন্তু অগ্রিম আয় ইকুয়াল টু উক্ত হিসাবকালের আয় নয়, এটা অন্য কোনো হিসাবকালের আয়, এটা পরবর্তী হিসাবকালের আয়কে বোঝায়। এভাবে মনে রাখবো আমাদের এই বিষয়গুলো, ঠিক আছে? এর পরবর্তীতে রয়েছে হিসাবকাল নীতি। হিসাবকাল নীতি থেকে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে, এর আগে একদিন আমরা পড়েছিলাম, আগের অনেক লেকচারে পড়েছিলাম, লেকচার 3-4 এর দিকে, যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা পয়েন্ট বিবরণী হিসাবকাল শেষে তৈরি করা হয়, যার কারণে এদেরকে বলা হয় হিসাবকাল নীতি। হিসাবকাল নীতি অনুযায়ী কি কি তৈরি করা হয়? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এর সাথে সাথে হিসাবকাল শেষে আর যা যা বিবরণী আমরা তৈরি করে থাকি সেগুলো লিখতে হবে। সমাপনী জাবেদা বা সমন্বয় জাবেদা, এগুলো কিন্তু আমরা হিসাবকাল শেষেই তৈরি করে থাকি, যার কারণে এটাকে বলছে হিসাবকাল নীতি অনুযায়ী তৈরি করছি। এরপরে স্যার, এরপরেই রয়েছে হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা এবং ব্যবসায় সত্তা ধারণা। আর্থিক মূল্যের একক ধারণা বলতে বোঝাচ্ছে, এটা আমরা যে লেনদেনের বৈশিষ্ট্য পড়েছিলাম, লেনদেনের বৈশিষ্ট্যর মধ্যে ছিল যে অবশ্যই একটি লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তাহলে আমরা প্রতিষ্ঠানে সেটাকে লেনদেন হিসাবে ধরবো। এখন লেনদেন যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা লেনদেন বলি না। এখন আমরা ম্যানেজার নিয়োগ দেয়া হলো, পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, এগুলো তো আমাদের লেনদেন নয়। কিন্তু বেতন প্রদান 5,000 টাকা, এটা অবশ্যই আমার লেনদেন, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলে তাকে বলা হয় আর্থিক মূল্যের একক ধারণা। আর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা বা ব্যবসায় সত্তা নীতি। এটার মধ্যে একটু খেয়াল করে রাখবে বা এটার মধ্যে একটু পয়েন্ট লিখে রাখবে।
10 নম্বরের মধ্যে, সেটা হচ্ছে এ ইকুয়াল যে এল প্লাস ওই আমরা লিখি, এ ইকুয়াল এল প্লাস ওই এর মধ্যে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে সম্পদ ইকুয়াল টু বহির্দায় প্লাস অন্তর্দায়, অর্থাৎ মালিকানা সত্ত্বেও একটি দায়, অর্থাৎ মালিকানা সত্ত্বেও একটি দায়, এবং মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা হিসেবে দেখানো হয়। মালিক আলাদা এবং ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, অর্থাৎ তোমরা মামলা করতে চাইলে, হ্যাঁ, কেস করতে চাইলে প্রতিষ্ঠানের নামে কেস করতে হবে, মালিকের নামে কেস করতে পারবে না, কারণ মালিক আর ব্যবসা প্রতিষ্ঠানের সত্তাটা আলাদা। এবং মূলধনকে দায় হিসাবে দেখানো হয়, মূলধনকে দায় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? সেটা হচ্ছে ব্যবসা সত্তা নীতি অনুযায়ী। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নে এসেছিল এই ধরনের, যে মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে আলাদা করে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? অ্যান্সার হচ্ছে স্যার ব্যবসা সত্তা ধারণা নীতি অনুযায়ী। তো এই পয়েন্টগুলো যেভাবে আলোচনা করে দিয়েছি সে অনুযায়ী তোমরা মনে রাখার চেষ্টা করবে। এর সাথে সাথে ইম্পর্টেন্ট যে সামারিটা আছে ওই কথাগুলোই এখানে ডিটেলসে লেখা রয়েছে শর্ট করে, এই কথাগুলো মনে রাখবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসেছে এগুলো তোমরা এখন সবগুলো প্র্যাকটিস করলে, যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা কোশ্চেনও যদি তোমরা হাতে নাও সে ধরনের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন র্যান্ডমলি যদি আমি এখানে 9 নম্বর কোশ্চেনটাও ধরি তোমাদের সামনে, সাপোজ, তো 9 নম্বর কোশ্চেনটা দেখো একটু খেয়াল করে কি লেখা রয়েছে। নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে? তোমাদের মধ্যে থেকে কে বলতে পারবে? অবচয় ধার্য, চলতি ধারণা, চলমান চলমান ধারণা। চলমান প্রতিষ্ঠান চলমান নীতি ধারণা। অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে যদি বলতো বার্ষিক অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী, তাহলে বার্ষিক অবচয় লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী বলো? মিলকরণ নীতি ব্যয় স্বীকৃতি। বা ব্যয় ব্যয় স্বীকৃতি। স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এরপরে এখানে আরেকটা কোশ্চেন নেই র্যান্ডমলি, সেটা হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা দেখো। মানে সবগুলো কোশ্চেনই তোমরা ওখানে অ্যান্সার পেয়ে যাবা যদি তোমরা মাথা খাটায় বুঝতে পারো। কোন নীতি বা রীতি 10 বছর কার্যকাল সম্পন্ন একটা কলমদানি, একটা কলমদানি 10 বছর চলবে, ক্রয়ের সময়ই খরচ হিসেবে লেখার অনুমতি দেয়? খেয়াল করো, একটা সম্পত্তিকে কিন্তু আমরা খরচ হিসেবে লিখছি, এটা হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি। অর্থাৎ কি বলা হবে তাকে? অ্যান্সারটা স্যার বাস্তব ধারণা। বাস্তব, এ। অর্থাৎ বস্তুনিষ্ঠতার নীতি মানে ম্যাটেরিয়ালিটি বা বাস্তব ধারণাকে বোঝাবে। অর্থাৎ তোমরা কোশ্চেন পড়ে অপশনগুলো পড়ে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে স্যার। এরপরে সর্বশেষ যে কোশ্চেনটা এসেছিল দেখি একটু, 16 নম্বর কোশ্চেনটা, একটি কোম্পানির উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচে কোন ধারণাটি গণ্য করা হয় না? একটু খেয়াল করে দেখো, এটা সর্বশেষ 18-19 সালে যে কোশ্চেনটা রয়েছে, এটা হচ্ছে যে উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে, উদ্বৃত্তপত্র কোনটা? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের বিবরণী যেটা। তাহলে উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে কোন ধারণাটি গণ্য করা হয় না? অ্যান্সার হচ্ছে মিলকরণ নীতি। মিলকরণ নীতি। কারণ স্যার মিলকরণ নীতি তো ব্যয় স্বীকৃতি নীতি, এটা তো বিশদ আয় বিবরণীতে কাজে লাগবে, কিন্তু আমার ঐতিহাসিক ব্যয় নীতি, পূর্ণ প্রকাশ নীতি এবং চলমান প্রতিষ্ঠান ধারণা সবগুলো উদ্বৃত্তপত্রের মধ্যে কাজে লাগবে। অর্থাৎ তোমরা কোশ্চেনগুলো পড়ার সময় যে অ্যান্সারটা রয়েছে সে অ্যান্সারটা কেন হলো সেইটাই মাথায় নেওয়ার চেষ্টা করবা, তাহলে আশা করছি জিনিসগুলো খুব সহজে চলে আসবে বিষয়গুলো মাথায়। এখন কি বুঝতে পেরেছি বিষয়গুলো কিভাবে পড়বো কিনা, কিভাবে মনে রাখবো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আমি ক্লাসটা রেকর্ডও করে রাখছি, কিন্তু তোমাদের যাদের সমস্যা আছে তারা আবার ক্লাসটা দেখে নিও। এমন না যে, কারণ যেহেতু টানা দুটো ক্লাস করতেছো তোমাদের কষ্ট হতেই পারে। তো এখানে এই লেকচারে আমরা পরবর্তীতে যে টপিকটি পাচ্ছি সেটা হচ্ছে রেও মিলের। আমরা কিন্তু রেও মিলের পার্থক্য নির্ণয় করেছি আরেকটা লেকচারে, ঠিক আছে? যেমন ভুল পাশে ভুল করলে পার্থক্য যোগ করলে পাওয়া যায়, আর সঠিক পাশে ভুল করলে পার্থক্য বিয়োগ করলে পাওয়া যায়, এটা আরেকটা লেকচারে ছিল। কিন্তু এই লেকচারে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে রেও মিলের ভুলগুলো। এখানে ভুলগুলো থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, এই ভুলগুলো প্রত্যেকটাই জানতে হবে। মানে ভুল সংশোধনী যাবে না, আগের লেকচারে ছিল, কিন্তু এখানে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো রয়েছে। যেমন, এবং এই যে ভুলগুলো রয়েছে আমরা তো জানি সবাই রেও মিলে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে একতরফা ভুল আর একটা হচ্ছে দুতরফা ভুল। এই ভুলগুলোর মধ্যে কিছু কিছু ভুল আছে যেগুলো রেও মিলে ধরা পড়ে না,
অর্থাৎ এই ভুলগুলো হওয়ার পরেও রেওয়া মিল মিলে যায়। রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না বা যেগুলো ভুল হওয়ার পরেও রেওয়া মিল মিলে যায়, এদেরকে বলা হয় রেওয়া মিলের সীমাবদ্ধতা। এদেরকে বলা হয় রেওয়া মিলের সীমাবদ্ধতা। যদি বলে যে রেওয়া মিলের সীমাবদ্ধতা কি, অ্যান্সার হচ্ছে রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না বা যে সকল ভুল হওয়ার পরেও রেওয়া মিল মিলে যায়, তাদেরকে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলা হয়। তো রেওয়া মিলের থিওরিটিক্যাল অংশটুকু পড়ে নিবা। রেওয়া মিল যেহেতু গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় রেওয়া মিল। এখানে এইটুকু অংশ তুমি রিডিং পড়ে নিলে, আমি তোমাদেরকে রেওয়া মিলের সীমাবদ্ধতাকে বুঝাই দিই। যেমন রেওয়া মিলের সীমাবদ্ধতার 1 নম্বরে রয়েছে, তোমরা 1 নম্বরে লেকচার শিটেও লিখতে পারো করে পাশে, অথবা খাতাও লিখতে পারো। 1 নম্বরে রয়েছে হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল তোমরা খুব সহজে কিভাবে মনে রাখবে? পরীক্ষার হলের জন্য মনে রাখবে এইভাবে যে স্যার সম্পদকে ব্যয় বা ব্যয়কে সম্পদ, এই কথাটা তুমি লিখে রাখো। ব্যয়কে সম্পদ, এই কথাটা লিখে রাখলে কি আমাদের মাথায় একটা সহজে একটা সিস্টেম চলে আসলো যে নীতিগত ভুল মানে যদি আমি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লিখি বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লিখি, অর্থাৎ কোনো সম্পত্তিকে যদি আমি ব্যয় লিখে ফেলি, তার মানে সেটা নীতিগত ভুল হয়েছে। আসবাবপত্র ক্রয় করে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে, তাহলে তো হলো না। সম্ভার ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এখানে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে স্ক্রিনে দেখো, লেখা রয়েছে সম্ভার ক্রয় করে ক্রয় হিসাবে লিখছে। সম্ভার মানে তো সম্পদ, বাট ক্রয় মানে তো পণ্য ক্রয়, মিললো না তো। সম্পদকে তো আমি ব্যয় লিখে ফেলছি, তার মানে এটা নীতিগত ভুল হয়েছে। 1 নাম্বার পয়েন্টের পাশে এটা লিখো যে সম্পদকে ব্যয় বা ব্যয়কে সম্পদ লেখা হয়েছে। এরপরে 2 নাম্বার পয়েন্ট। ভাইয়া 1 নাম্বারটা কি ইচ্ছা করে লিখছে নাকি মানে সে জানতোই না এরকমটা? না না, এরকম হতেই পারে মানুষের। এটা হচ্ছে কি ইচ্ছাকৃত বলতে কি অনিচ্ছাকৃত তো ভুল হতেই পারে, ঠিক আছে। তবে যদি কেউ দুর্নীতি করতে চায় দুর্নীতি করেও লিখতে পারে, ঠিক আছে। তবে আমরা আর কি বলতেছি যে এই ভুলটাকে কি ভুল বলা হয়, এটা বলতেছি। এই ভুলটাকে নীতিগত ভুল বলা হয় অ্যাকচুয়ালি। এবার বুঝতে পেরেছি? জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এখন বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুলটা এভাবে মনে রাখবো যে কোনো একটা লেনদেন একবারে পুরোটাই বাদ পড়ে গেছে, সম্পূর্ণ বাদ পড়ে যাওয়ার ভুল। অর্থাৎ মানে যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বইসমূহে লিপিবদ্ধ করা থেকে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়েছে, মানে বুঝতে পেরেছো? এটা হচ্ছে এভাবে লিখবা যে জাবেদা দিতেই বাদ পড়েছে, জাবেদা দিতে বাদ পড়েছে। অর্থাৎ বাদ পড়ার ভুল মানে জাবেদা বাদ পড়ার ভুল। স্যার জাবেদা বাদ পড়ার ভুল মানে তো একদম পুরো আমি ডেবিট ক্রেডিট দুটাই বাদ দিছি। আমি যদি পণ্য ক্রয় করি তো ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, আমি তো পুরো জাবেদাই যদি মিস দেই তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার তো ডেবিট ক্রেডিট ঠিকই থাকতেছে বাকিগুলো। এই জন্য তো রেওয়া মিলে এই ভুলগুলো ধরা পড়ে না, এই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। তাহলে বাদ পড়ার ভুল হচ্ছে জাবেদা বাদ পড়ার ভুল, জাবেদা দিতে বাদ পড়েছে, অর্থাৎ জাবেদা বাদ পড়ার ভুল। এভাবে সহজে মনে রাখবা, বাদ পড়ার ভুল মানে জাবেদা বাদ পড়ার ভুল। তাহলে আরো সহজ হলো বিষয়টা, জাবেদা বাদ পড়ার ভুল। এইটুকু। 3 নম্বরে রয়েছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির ভুল। খতিয়ান ভুক্তির ভুল বা বেদাখিলার ভুল বলতে বোঝায় যে হিসাব খাতের নামের ভুল, হিসাব খাতের নামের ভুল। বেদাখিলার ভুল মানে দাখিলার নামের ভুল। দাখিলা বা আমরা বলি সেটাকে হিসাব খাত বা দাখিলার হিসাব খাতের নামের ভুল, দাখিলার নামের ভুল। অর্থাৎ সমজাতীয় হিসাবের নামের ভুল। যেমন সমজাতীয় হিসাব বলতে আমরা ধরে নিই দেনাদার বা পাওনাদার। একটু খেয়াল করে দেখো, দেনাদার মিস্টার আব্দুল করিমের জায়গায় মিস্টার আব্দুর রহিমকে ডেবিট করা হয়েছে, একজনের নামের জায়গায় আর একজনের নাম লিখেছি, অর্থাৎ নামের ভুল। অথবা পাওনাদার, পাওনাদার মিস্টার এক্স এর জায়গায় পাওনাদার মিস্টার ওয়াই কে লিখেছি, তাহলে এটা হবে আমাদের নামের ভুল। তোমরা সবসময় এখানে যখন পড়তেছো, পড়ার সাথে সাথে এখানে যে এক্সাম্পলটা আছে দেয়া, সেই এক্সাম্পলটাও যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে যেমন এক্সাম্পলটা রয়েছে, জাহিদের নিকট থেকে 500 টাকা বকেয়া আদায় করে নগদানে সঠিকভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু জাহিদের হিসাবে ক্রেডিট করার পরিবর্তে
শহীদের হিসাবে ক্রেডিট করা হয়েছে। জাহিদের জায়গায় শহীদ লিখেছে, অর্থাৎ কোন নামের ভুলকে বলা হয় বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির ভুল। এভাবে সিম্পলি কিন্তু আমরা জিনিসগুলো মনে রাখতে পারি। তারপর নাম্বার 4, এই জিনিসগুলো মনে রাখতে পারলে কিন্তু সমস্যা হবে না, খুব সহজে জিনিসগুলো পার করে ফেলতে পারবা। পরিপূরক ভুল। পরিপূরক ভুল কোনটা স্যার? স্যার পরিপূরক ভুল হচ্ছে দুটো ভুল হইতে হবে, একটা ভুল হইলে কিন্তু হবে না। এখানে দুটো ভুল হয়েছে, দুটো ভুল হয়ে সংশোধন হয়ে যাবে, দুটো ভুল হয়ে সংশোধন হবে। অর্থাৎ আমার ভুল কিন্তু দুইটা হইতে হবে এখানে, এবং দুটা ভুল দিয়ে কি হইতে হবে, জিনিসটা সংশোধন হয়ে যেতে হবে। ধরে নাও আমরা ক্রয় হিসাব ডেবিটের দিকে 5,000 টাকা বেশি লিখেছি, তার মানে কি আমার ডেবিটের দিকে বেড়ে গেল, এটা ভুল হইলো। আবার ওইদিকে সেবা আয় হিসাবে ক্রেডিটের দিকে 5,000 টাকা বেশি লিখেছি, তার আমার ডেবিটেও 5,000 টাকা বাড়লো, ক্রেডিটেও 5,000 টাকা বাড়লো। ভুল হয়েছে কিন্তু দুইটা। এখন দুই দিকে 5,000 টাকা বাড়ার কারণে আলটিমেটলি কিন্তু ভুলটা সংশোধন হয়ে গেল। অর্থাৎ দুটো ভুলের কারণে যদি সংশোধন হয়ে যায় তাহলে তাকে বলা হয় পরিপূরক ভুল। দুটো ভুল ছাড়া কখনোই পরিপূরক ভুল হবে না, কনফিডেন্টলি মনে রাখো এই বিষয়টা। আমি বেতন হিসেবে ডেবিটে 5,000 টাকা কম লিখছি, আবার মজুরি হিসেবে ডেবিটে 5,000 টাকা বেশি লিখেছি। দেখো ভুল কিন্তু দুটা হলো, হয়ে আলটিমেটলি ডেবিটের দিকে একা একা ঠিক হয়ে গেল, কারণ বেতন কম লিখছো বাট মজুরি সেম টাকাটাই বেশি লিখছো, ঠিকই তো হয়ে গেল ডেবিটের দিকটা আলটিমেটলি। সেক্ষেত্রে মনে রাখবো স্যার, পরিপূরক ভুল মানে দুটো ভুল হবে, হয়ে সংশোধন হয়ে যাবে। এরপরে রয়েছে প্রাথমিক লিখনের ভুল। প্রাথমিক লিখনের ভুল বলতে বোঝায় কোনো একটা লেনদেনে যদি আমরা প্রাথমিক লেখনের ভুল মানে অ্যাকচুয়ালি বুঝি আমরা টাকার অঙ্কে ভুল। প্রাথমিক লিখনের ভুল, আসলে কথাটা লিখনের ভুল হবে না, অ্যাকচুয়ালি বিষয়টা হবে হচ্ছে লিখার ভুল। আমি এই জন্যই একটা জিনিসটা একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই যে লেখা আছে পরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে প্রাথমিক লিখনের ভুলকে লেখার ভুল নামে অভিহিত করা হয়। অ্যাকচুয়ালি লিখার ভুল বলে যেটাকে, লিখার ভুল। 5 নম্বরে লিখার ভুল মানে টাকা লেখার ভুল, টাকা লিখার ভুল। এই ভুলটা জাবেদাতেই হয়ে আসে না? এই ভুলটা জাবেদাতেও হতে পারে বা যে কোনো জায়গাতেই আমরা যদি টাকা লিখতে ভুল করে ফেলি, যে কোনো জায়গাতে, অর্থাৎ টাকা লেখার ভুলকেই কিন্তু আমরা বলে থাকি যে লিখার ভুল। প্রাথমিক সাধারণত এই ভুলগুলো অবশ্যই জাবেদাতেই হয়ে থাকবে। তবে আমি যদি খতিয়ানে পোস্টিং করার সময় যদি টাকাটার ভুল করে বসায় ফেলি, মোট কথা টাকার ভুলকে কিন্তু আমরা অবশ্যই টাকা লিখার ভুলই বলবো। তাহলে ভাই এই যে লিখনের ভুল বলে কি যেন পরিপূরক ভুলটা টাকার ভুলটা মানে একই জায়গায় পরিমাপ করা যায়? হ্যাঁ, পরিপূরক ভুল তো টাকার ভুল হয়, কিন্তু সেখানে কিন্তু দুইটা ভুল হয়। সেখানে কয়টা ভুল হয়? দুটো ভুল হয়ে সংশোধন হয়ে যায়। বাট প্রাথমিক লিখনের ভুল বা লিখার ভুলের মধ্যে শুধু বলতেছে যে টাকা লিখার ভুল হবে, এবং এমন একটা টাকা লিখার ভুল হবে সেটা তো আমি জাবেদায় টাকা লিখার ভুল করব, যার কারণে দুই দিকই ঠিক হয়ে যাবে। আমি 50,000 টাকার একটা জাবেদা 5,000 টাকায় লিখছি, মনে করো পণ্য ক্রয় করা হলো 50,000 টাকা, তাহলে ক্রয় ডেবিট 50,000, নগদান ক্রেডিট 50,000। বাট আমি জাবেদাই দিছি ক্রয় হিসাব ডেবিট 5,000, নগদান হিসাব ক্রেডিট 5,000। অর্থাৎ টাকা লিখেতে ভুল করেছি, মানে জাবেদার দুই দিকেই ভুল করেছি, জাবেদার দুই দিকেই ভুল করেছি, আলটিমেটলি তো ঠিক হয়ে গেল। তার মানে টাকা লেখার ভুল যদি কোথাও পাও টাকার অঙ্কে, তখন বুঝবা সেটা লিখার ভুল হয়েছে। মানে আমি জাস্ট মেইন থিমটা দিচ্ছি, কিভাবে তোমরা ভার্সিটির কোশ্চেনটাকে ক্যাচ করতে পারবা সেটাকে দিচ্ছিলাম। সর্বশেষ যে 6 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ উল্টা দাখিলার ভুল, অর্থাৎ এটা হচ্ছে উল্টা জাবেদা দেওয়ার ভুল। উল্টা জাবেদা দিলে এই 6টা কথা তোমরা একটু লিখে রাখো নিজের কাছে খাতায় বা যে কোনো জায়গায়। 6টা ভুল যে এখানে পাইছি আমরা, সেই 6টা ভুলকে বলতেছি আমরা স্যার এগুলোকে বলা হচ্ছে যে রেওয়া মিলের সীমাবদ্ধতা, যেগুলো হলেও রেওয়া মিল মিলে যায়, অর্থাৎ রেওয়া মিলে এই ভুলগুলো ধরা পড়তে চায় না। তো সম্পূর্ণ উল্টা দাখিলার ভুলটা আবার কি স্যার? অর্থাৎ উল্টা জাবেদা দেয়া। আমি ধরে নাও যে এখানে পণ্য ক্রয় করেছি 2,000 টাকা, তার মানে ক্রয় ডেবিট 2,000, নগদান ক্রেডিট 2,000।
কিন্তু আমি ভুলে লিখে ফেলেছি উল্টা, একদম উল্টা। আমি লিখে ফেলেছি নগদান ডেবিট 2000 আর হচ্ছে ক্রয় ক্রেডিট 2000। স্যার এখানে ঘটনাটা একটু দেখেন তো এখন কি ঘটলো। আলটিমেটলি ডেবিট এবং ক্রেডিটের টাকা তো ঠিকই গেল, আলটিমেটলি ডেবিট ও ক্রেডিটের টাকাটা ঠিকই গেল, কিন্তু আমি জাবেদাটা পুরোটাই উল্টা লিখে ফেললাম। তো পুরো জাবেদাটাই যদি আমি উল্টা লিখে ফেলি তাহলে তো অবশ্যই আমি এখানে অবশ্যই স্যার ভুলটা করেছি। তো এটাকে বলা হয় সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। স্যার এই যে পুরো যে ভুলগুলোকে বুঝালাম এটা ক্লিয়ার কিনা সবাই? জি ভাইয়া। তো আমাদের এই যে উল্টা দাখিলার যে ভুল টুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে তোমরা তো সবাই জানো যে বাবা মারলে তো মা একমাত্র আছে বাঁচানোর জন্য। তো আমাদের এই রেওয়া মিলে যে ভুলগুলো হয় বাঁচানোর জন্য একমাত্র অ্যাকাউন্ট হচ্ছে স্যার অনিশ্চিত হিসাব, অর্থাৎ আমরা অনিশ্চিত হিসাব দিয়ে এগুলো মিলিয়ে দিয়ে রাখি, অনিশ্চিত হিসাব দিয়ে। তো রেওয়া মিলের এই যে ভুলগুলো রয়েছে, ও রেওয়া মিলের পার্থক্য এইটা এখানেই আছে রেওয়া মিলের ভুলের সাথে সাথে। তো রেওয়া মিলের ভুলগুলো যেমন যদি আমরা একটা এক্সাম্পল দিই, 2 নম্বর কোশ্চেনটি যে লেখা রয়েছে আসবাবপত্র ক্রয় মালামাল ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে, তাহলে এটি কোন ধরনের ভুল হয়েছে তোমরা বলো? আসবাবপত্র ক্রয় মালামাল ক্রয় নীতিগত ভুল। এটা হয়েছে নীতিগত ভুল বা নীতির ভুল, অর্থাৎ সম্পদকে ব্যয় লিখেছি, ব্যয়কে সম্পদ লিখেছি। এরপরে তাহলে তো ভালো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে 3টা কোশ্চেন আসছে রেওয়া মিলের পার্থক্য নিয়ে। যেমন হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেনটা আছে রেওয়া মিলের পার্থক্য নিয়ে, এই কোশ্চেনগুলো একটু স্যার মনোযোগ দিয়ে দেখবো এবং ভবিষ্যতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেওয়া মিলের পার্থক্য মনে রাখবে। আমি যদি তোমাদেরকে একটু স্ক্রিনটা অফ করে যদি আগে বুঝাই দিই বিষয়টাকে তাহলে হয়তো বা ভালো হবে। রেওয়া মিলের পার্থক্যের বিষয়টা হচ্ছে এরকম, অনেক ধরনের অনেকভাবে অনেকে বুঝায়, বাট আমি একদম সিম্পলি তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে বলবো সেটা হচ্ছে স্যার রেওয়া মিলের পার্থক্য হচ্ছে 1 নম্বর কথা, সঠিক দিকে ভুল করলে সঠিক দিকে ভুল করতে পারি আমরা বা ভুল দিকে ভুল করতে পারি। সঠিক দিকে ভুল করলে পার্থক্য মাইনাস করলে পাবো। 1 নম্বর কথা। 2 নাম্বার, ভুল পার্শ্বে ভুল করলে পার্থক্য প্লাস করলে পাবো। একটু রেসপন্স করো একজন দুইজন, আমি যে কথাগুলো বলি তোমরা সেটা বুঝতে পারতেছো কিনা সেটা। যেমন একটু খেয়াল করো, আমরা 1 সেকেন্ড একটু একটু কলটা ধরি। ঠিক আছে, তো যারা আসো একটু রেসপন্স করো বিষয়টাতে। যে আমরা ধরে নাও রেওয়া মিলের একটা যে বিষয় আমরা যদি খেয়াল করি, রেওয়া মিলের তো 2টা দিক আছে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট দিক। রেওয়া মিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিকের কথা খেয়াল যদি করি, আচ্ছা তোমাদের মধ্যে থেকে একজন বলো বেতন কোন দিকে যাবে, বেতনের সঠিক দিক কোনটা? বেতনের সঠিক দিক হচ্ছে ডেবিট, আর বেতনের ভুল দিক হচ্ছে ক্রেডিট। সিম্পল। এখন একটা বেতন হিসাবের জের 80 টাকার জায়গায় ভুলে যদি আমি
80 টাকার জায়গায় যদি ভুলে আমি 50 টাকা লিখি, 80 টাকা লিখি নাই কিন্তু, 80 টাকার জায়গায় আমি কত লিখেছি? 50 লিখেছি। 50, তাহলে রেওয়া মিলে পার্থক্য কত হবে? 30, পার্থক্য হবে 30 টাকা। দেখো ভুলটা কোথায় করছি? ভুলটা করছি সঠিক দিকে। রেওয়া মিলের সঠিক দিকে যদি আমি ভুল করি তাহলে পার্থক্য হয় 30 টাকা। কিভাবে পাইলাম? পাইলাম হচ্ছে -30, মাইনাস করে। এই সেম অঙ্কটাই যদি আমি এভাবে বলি যে বেতন হিসাবের জের 80 টাকা, ভুলে ভুলে রেওয়া মিলের ক্রেডিট দিকে লেখা হয়েছে 50 টাকা, তাহলে বলো এখন পার্থক্য কত হবে স্যার? দুটো যোগ করতে হবে। তাহলে পার্থক্য হয়ে যাবে 130 টাকা। 30 টাকা। কারণ আমি তো এখানে 80 টাকা লেখার কথা ছিল, সেটা তো লেখি নাই, আবার উল্টা এপাশে লিখে গেছি 50 টাকা বেশি করে। তাহলে আমার কি ডাবল হয়ে গেল না জিনিসটা? ভুলটা একদিকে তো এই পাশে লিখি নাই, ওইদিকে আবার লিখছি। তার সিম্পলি আমি বলি যে স্যার ভুল পাশে ভুল করলে পার্থক্য হবে যোগ করলে, ভুল পাশে ভুল করলে পার্থক্য হবে যোগ করলে, আর সঠিক দিকে ভুল করলে পার্থক্য হবে মাইনাস করলে। বুঝতে পারতেছো? যে ক্লাসে আসো, রাজীব, মিরাজ, সজীব, তুলি, নন্দিনী, জি ভাইয়া। ভাইয়া আমি বুঝি নাই, ভাইয়া 2 নাম্বারটা আরেকবার একটু বলেন। নেট প্রবলেম ছিল তো এই জন্য বুঝতে পারি না, একটু আবার ঠিক বুঝাই আছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার এটা, এই যে ধরে নাও একটা রেওয়া মিলের একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। আচ্ছা দিচ্ছি সেবা আয়, ধরে নাও এটা কি দিলাম? সেবা আয়। সেবা আয়ের সঠিক দিক কোনটা এটা বলো, ডেবিট নাকি ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা ক্রেডিট ভাইয়া। ঠিক আছে, তো সেবা আয় 50 টাকার জায়গায় ভুলে আমরা 10 টাকা লিখেছি। সেবা আয়ের জায়গায় 50 টাকার জায়গায় কি করেছি? 10 টাকা লিখেছি। তাহলে আমার রেওয়া মিলে পার্থক্য কত হবে বলো তো? এখন 40, পার্থক্য হবে 40 টাকা। কারণ কি? কারণ আমি একই দিকে সঠিক দিকে ভুল করেছি, যার কারণে পার্থক্যটা আমি সঠিকটা আর ভুলটা মাইনাস করলে পেয়ে যাচ্ছি। কিন্তু যদি জিনিসটা এভাবে বলা থাকে যে সেবা আয় 50 টাকা, ভুলে ভুল পার্শ্বে 10 টাকা লিখেছি, ওইদিকে লেখার কথা ছিল 50, সেটা তো আমি লেখিই নাই, আবার উল্টা পাশে ডেবিটে লিখে রাখছি 50। তাহলে পার্থক্য হবে টোটাল কত এখন? 60 টাকা। এখন স্যার পার্থক্য হবে 60 টাকা, কারণ এই দুইটা আমি তখন যোগ করলে পার্থক্য পাবো। অর্থাৎ ভুল পার্শ্বে ভুল করলে, দেখো 50 টাকা সেবা তো ক্রেডিটে লেখার কথা, বাট লিখেছি কোন পাশে? ভুল পাশে ভুল করলে যোগ করলে পার্থক্য পাই, আর সঠিক দিকে ভুল করলে পার্থক্য পাই বিয়োগ করলে। এটা যদি বুঝতে পারো তাহলে এখন আসো ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 3টা কোশ্চেন আসছে সেটা আমরা তোমাদেরকে এখন দেখাই, সলভ করাই দিচ্ছি। দেখো 4 নাম্বার কোশ্চেনটা 2 বার আসছে, একই টাকা জি ভাইয়া। 2 বার আসছে, 4 আর 8, 4 আর 8 একই কোশ্চেন 2 বার আসছে। দেখো কি লেখা আছে প্রশ্নে, বলছে একটি হিসাবের জের 80 টাকা রেওয়া মিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। তার মানে একটা হিসাবের জের 80 টাকা সঠিক পাশে না বসায় ভুল পার্শ্বে আমরা 80 টাকা বসাইছি। খেয়াল করে দেখো সবকিছু ঠিক থাকলে পার্থক্য কত হবে? 160, 160। 80 টাকা এই পাশে না বসায় ভুল পার্শ্বে 80 টাকা বসাইছি, তাহলে পার্থক্য হবে যোগ করলে অর্থাৎ 160 টাকা। 160, অসংখ্য ধন্যবাদ যারা পারছো তাদেরকে। আমি আরেকটা জাস্ট কোশ্চেন বলবো অ্যান্সার করতে, সেটা হচ্ছে এই যেটা আসছে 9 নম্বরেও একটা ম্যাথ আসছে পার্থক্যের। বলো এটা কত হবে 9 নাম্বারটা? 240 টাকা। 240, 240 কি খুব কঠিন? এটা স্যার মনে রাখতে হবে, ভুল পাশে করলাম না সঠিক পাশে করলাম এটা বুঝতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 240 টাকা, অর্থাৎ 120 টাকার একটা হিসাবের জের আমি ভুল পাশে লিখছি, 240 টাকা হয়। এখন তোমরা আমাকে অ্যান্সার করে দিবে এটা, এই যে দেখা যাচ্ছে কি সামারির 4 নাম্বারটা, জি ভাইয়া। একটি হিসাবের জের 200 টাকা রেওয়া মিলে লেখা হয়েছে 20 টাকা, তাহলে পার্থক্য হবে কত? সামারির 4 নাম্বারটা, সামারির 4 নাম্বার, 180, একটি হিসাবের জের 200 টাকা বলা হয় নাই কিন্তু 180 ভুল পাশে, খেয়াল রাখো ভুল পাশে কিন্তু বলে নেই, বলা হচ্ছে একটা হিসাবের যে 200 টাকার জায়গায় 20 টাকা লেখা হয়েছে, তাহলে পার্থক্য কত হবে? তাহলে অবশ্যই পার্থক্য হবে মাইনাস করলে 180 টাকা। এটা কি স্যার এখন ক্লিয়ার? রেওয়া মিলে পার্থক্যটা কতজন ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, বাকি জায়গা তো সঠিক আর ভুল এটা তো বলা হয়নি। এটাই তো, তার মানে তো একই জায়গায় লিখছি, 200 টাকার জায়গায় 20 টাকা লিখছি। ভুল হলে না ভুলটা বলা লাগে,
কিন্তু সঠিক দিকে লিখলে তো আর ভুল বলা লাগে না, বুঝেনি? মনে করো আমার এই একটা হিসাবে জের 200 টাকার জায়গায় আমি 20 টাকা লিখেছি, 200 টাকার জায়গায় 20 টাকা লিখেছি, তাহলে কি বলতে হবে এটা তো সঠিক দিকেই লিখলাম। হ্যাঁ ভাই ঠিক আছে। কিন্তু যদি ভুল দিকে লিখি তাহলে তো বলবেই যে ভুল পাশে লিখেছি, ডেবিটে না লিখে ক্রেডিটে লিখেছি, তখন বোঝা যায় যে সেটা ভুল পাশে লিখেছি। এখন ক্লিয়ার পুরোটাই যে কোশ্চেন করতেছিলাম? জি ভাই। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের লেকচার 5 যথেষ্ট ইজি, ঠিক আছে? এটা এমন না যে খুব কঠিন একটা টপিক, যথেষ্ট ইজি ছিল পুরোটাই। এটা কোন লেকচারে গেলাম? আচ্ছা, তো লেকচার 5 এর সর্বশেষ টপিক যেটা আছে সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। তোমাদের মনে ক্ষুধা লেগে গেছে, আর একটু কষ্ট করে এই লাস্ট টপিকটা আমরা একটু ধৈর্য ধরে শিখি, তাহলে আমাদের ক্লাসটা শেষ। এটা সর্বশেষ টপিক লেকচার 5 এর। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানটা তোমরা কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একদম সর্বশেষ চ্যাপ্টার, ঠিক আছে? 10 অধ্যায়। তো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের কিন্তু আরেকটা শাখা। হিসাব বিজ্ঞানের কিন্তু দুইটা শাখা, এটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর এটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। প্রধানত দুইটা শাখা। আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে বাহ্যিক পক্ষের জন্য তৈরি করা হয় এবং এটা তৈরি করা বাধ্যতামূলক। অভ্যন্তরীণ। কিন্তু ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান ব্যবহারকারীদের জন্য তৈরি করতে হয় এবং এটা তৈরি করা বাধ্যতামূলক নয়, এটা মনে রাখতে হবে। এখন ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান যেহেতু আর্থিক হিসাব বিজ্ঞানের সাথে মিল নাই, তার মানে তো একটু চেঞ্জ থাকবেই, তাই না? তো আমরা এখানে অনেকগুলো সূত্র আছে, আমি সেটা তোমাদের কিভাবে শেখাই সেটা একটু খেয়াল করো, তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 30 বছরে এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান থেকে কোনো প্রশ্ন আসেনি। হঠাৎ করে 2015-16 সালে একটা ম্যাথ চলে আসছে, যার কারণে আমি চাচ্ছি টপিকটা তোমাদেরকে শেখাই, শিখিয়ে ওই ম্যাথটা সলভ করাই দেই। এবং সেটাই আমি করেছি সব ব্যাচে, যে আমরা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, যে সেটা মূলত কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কেন এইভাবে আমরা ম্যাথগুলো করছি। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, ওকে স্যার। এখন ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান যে বিষয়টা রয়েছে, এখানে আমরা যেহেতু আর্থিক হিসাব বিজ্ঞানে যখন ব্যয়গুলো নিতাম, আর্থিক হিসাব বিজ্ঞানে ব্যয়গুলো হতো বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, এই সবগুলো যোগ করলে কি মোট ব্যয় হইতো। এখন যেহেতু হিসাব বিজ্ঞানটা চেঞ্জ হয়ে গেল ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, তার মোট ব্যয়টাও তো চেঞ্জ হতেই পারে নির্ণয় করা। তো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলছে 1 নাম্বার সূত্র লিখে রাখতে পারো, সেটা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়কে তারা ভাগ করতেছে 2 ভাগে, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্যার স্থায়ী ব্যয়। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানে তারা মোট ব্যয়কে বলতেছে 2টা ব্যয় দিয়ে ভাগ করতেছে। অর্থাৎ আমি যদি বিক্রয় মূল্য থেকে 2টা ব্যয় মাইনাস করি, পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয়, তাহলে তো মুনাফা পেয়ে গেলাম, নেট মুনাফা পেয়ে গেলাম। আমাকে ওই বিশদ আয় বিবরণীর মতো অত বড় করতে হচ্ছে না, এটা একদম সিম্পল। তো এখানে সিম্পলের মধ্যেও ওই যে গর্জিয়াস থাকে, সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওই বিষয়টা হচ্ছে এখানে যে মোট ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় যে 2টা পয়েন্ট রয়েছে, এই 2টাকে আমাদেরকে তো ভাগ করতে হবে, যে কোনগুলো পরিবর্তনশীল ব্যয় এবং কোনগুলো স্থায়ী ব্যয়, এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে পরিবর্তনশীল ব্যয়ের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, একটা খুব সিম্পল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যেটা দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো। মনে করো একটা প্রতিষ্ঠান, একজন ব্যক্তি সে রুটির দোকান করছে, রুটির ব্যবসা প্রতিষ্ঠান, তার ব্যবসা প্রতিষ্ঠানে রুটি বিক্রি হয়। তো সে প্রতিদিন 200টা রুটি বিক্রি করে, 200 একক মানে তো 200টা। তো সে প্রতিদিন 200 একক রুটি বিক্রি করে। এটা বানাতে তার 20 কেজি আটা বা তেল প্রয়োজন বা ময়দা প্রয়োজন, 20 কেজি আটা প্রয়োজন। সিম্পল ভাবে চেষ্টা করো বোঝার। সে রুটি বা পিঠা বানায় 200টা বানায়, তার 20 কেজি আটা প্রয়োজন। সেম সাইজের রুটি বানাতে গেলে তার যদি বিক্রয় বেড়ে যায়, তার যদি এখন 300টা রুটি বানানো লাগে, 20 কেজি আটাতে হবে স্যার? না, না ভাইয়া, বাড়ানো লাগবে। হয়তো বা তার 30 কেজি এখন আটা লাগবে। তার যদি এমন হতো যে সে মাত্র 100টা রুটি বিক্রি হলো একদিন, তার মানে সেই 100টা রুটি বানাতে তার সেদিন খরচ হয়েছে 10 কেজি আটা। 10 কেজি এটা।
আচ্ছা, তার এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় না কাঁচা। পরিবর্তনশীল ব্যয়। একটু খেয়াল করো, তাহলে আমরা যে পণ্যটা বানাচ্ছি বা বিক্রি করছি সেটার যে কাঁচামাল যে খরচটা রয়েছে বা সেটা যে পণ্য ক্রয়ের যে খরচটা আছে, খেয়াল করে দেখো এই পণ্যের খরচটা উৎপাদনের এককের সাথে সাথে খরচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উৎপাদন যদি বেশি করি তাহলে আমার খরচটা বেশি হবে, উৎপাদন যদি আমি কম করি তাহলে খরচটা কম হবে। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় হচ্ছে সেই সকল ব্যয় যা উৎপাদনের এককের সাথে সাথে পরিবর্তন হয়। উৎপাদনের একক বাড়লে বাড়বে, উৎপাদনের একক কমলে কমে যাবে, তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আর যদি বলি স্থায়ী ব্যয়, খেয়াল করে দেখো, তো এই 200টা রুটি যে বিক্রি করতেছি, তো হোটেল বয় আছে একজন, বা যেটাকে আমরা বলি ওয়েটার বা মেসিয়ার বলি, তো আমার হোটেল বয় যে আছে তাকে কি করতে হবে? তাকে বেতন দিতে হবে। এই যে ঘরটা আছে, এই ঘরের কি আছে? ঘরের ভাড়া দিতে হবে। একটু খেয়াল করে দেখো, যদি আমরা 200টা রুটি বানাই তাহলে কি ভাড়া 5000, আর 100টা রুটি বানালে কি ভাড়া 1000? এরকম কখনো না ভাইয়া, ভাড়া যেটা সেটা ঠিকই থাকবে। ভাড়াটা যেটা আছে সেটা ঠিকই থাকবে বা একই ধরনের থাকবে। ঠিক আছে। এবং ওই যে আমাদের মেসিয়ার বা হোটেলে ওয়েটার বয় যেটা আছে তার যে বেতনটা সেটাও কিন্তু সেম থাকবে, সেটা আমার রুটি কতটা উৎপাদন করা হলো সেটার উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ কিছু খরচ আছে, কিছু ব্যয় আছে যেগুলো উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হয়, সেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। কিছু ব্যয় আছে যেগুলো উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হয় না, সেটাকে বলা হয় স্থায়ী ব্যয়। এগুলোকে বলতেছি আমরা স্থায়ী ব্যয়। অর্থাৎ যেগুলো উৎপাদনের এককের সাথে সাথে চেঞ্জ হয় না সেগুলো স্থায়ী ব্যয়, উৎপাদনের এককের সাথে যে ব্যয় চেঞ্জ হয় সেগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে সবাই। এবং এরপরে আমি এখন একটা ছক দিব, যেই ছক দিয়ে তোমরা 8-10টা সূত্র একবারেই বানাতে পারবে। এবং কলেজেই এভাবে আমি এইচএসসি স্টুডেন্ট গুলোকে শেখাই যে আমরা এখানে একটা সূত্র শিখবো, যে সূত্রটা দিয়ে আমরা 7-8টা সূত্র বানাতে পারবো। দেখো, এটা হচ্ছে একটা কনসেপ্ট। আমি ধরে নিচ্ছি আমরা পণ্য বিক্রয় করছি 100 একক। 100 একক প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা করে। 100 একক প্রত্যেকটার বিক্রয় মূল্য 10 টাকা করে, তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য আসতেছে কত স্যার? 1000 টাকা। অবশ্যই আমি যে 100 একক রুটি বিক্রি করলাম এটা তো বানাইতে গেলে আমার পরিবর্তনশীল ব্যয় হয়েছে, আবার স্থায়ী ব্যয়ও হয়েছে। আমি ধরে নিচ্ছি মাইনাস পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ 100টা রুটি, কারণ পরিবর্তনশীল ব্যয় তো যত একক পণ্য উৎপাদন হবে তার সাথে সাথে আমাদের মিল আছে, অর্থাৎ এককের উপর ডিপেন্ড করবে। 100 একক রুটি আমি ধরে নিলাম বানাতে আমার খরচ হয়েছে প্রত্যেকটা রুটির পিছনে 6 টাকা করে। 100 একক রুটি 6 টাকা করে যদি আমার বানাতে খরচ হয় তাহলে খরচ মাইনাস করলাম আমি 600 টাকা, তাহলে থাকতেছে আমার 400 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে যদি যাচ্ছি ওই পয়েন্টে, এখান থেকে যদি স্যার আমরা এই পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করার পর যদি এখন স্থায়ী ব্যয় মাইনাস করি, খেয়াল করে দেখো, স্থায়ী ব্যয় তো আর উৎপাদনের এককের সাথে জড়িত না, স্থায়ী ব্যয়টা আমরা ডিরেক্টলি মাইনাস করতে পারি। স্থায়ী ব্যয় আমি যদি এখন মাইনাস করে দেই, স্থায়ী ব্যয় কত টাকা আছে স্যার? স্থায়ী ব্যয় ধরে নিলাম 300 টাকা। ঠিক আছে, স্থায়ী ব্যয় 400-র বেশি হলে ক্ষতি হয়ে যাবে, আর স্থায়ী ব্যয় যেহেতু 300 ধরেছি তার মানে হয়েছে মুনাফা হয়েছে 100 টাকা। এই যে এটা হচ্ছে আমাদের একটা টোটাল একটা ছক, এটা হচ্ছে আমাদের একটা টোটাল ছক যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। কিন্তু বিক্রয় থেকে যে পরিবর্তনশীল ব্যয় বাদ দিচ্ছি, এই যে 400 টাকাটা, এটার একটা নাম দিয়েছে হিসাব বিজ্ঞানীরা। অনুদান প্রান্ত। ভেরি গুড, সেটার নাম হচ্ছে অনুদান প্রান্ত বা অবদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, তো আমি এটাকে বলি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এই নামটাই সবচেয়ে বেশি ব্যবহার করি আমি, যে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত বা অবদান প্রান্ত। তাহলে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয় ইকুয়াল টু মুনাফা। এখান থেকে স্যার কিভাবে আমরা 7-8টা সূত্র শিখতে পারবো সেটা একটু ভেঙে বলি। এটা হচ্ছে আমরা এই সূত্রটা, এটা পুরোটাই কিন্তু একটা সূত্র, এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমরা যদি এই তিনটা করে ভেঙে নিই বিষয়টা,
একটু খেয়াল করে দেখো, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন, এটা একটা সূত্র। আবার বিক্রয় থেকে যদি কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস করি 1000 থেকে 400, তাহলে আবার কি পাওয়া যায়? পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে 600 টাকা। আবার আরেকটা সূত্র হয়, পরিবর্তনশীল ব্যয় এবং কন্ট্রিবিউশন মার্জিন যদি যোগ করি, পরিবর্তনশীল ব্যয় এবং কন্ট্রিবিউশন মার্জিন যোগ করলে আবার কি পাওয়া যাবে? বিক্রয় পাওয়া যাবে। দেখো 4টা সূত্র হইলো, টোটাল 4টা সূত্র বললাম এতক্ষণে। আবার এখান থেকে যদি আমরা এখন এই অংশ থেকে যদি আবার নিচের দিকে ভাঙি, তাহলে দেখো আরো কয়টা সূত্র আসে, আরো এখান থেকে 2-3টা সূত্র আসতেছে। সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস স্থায়ী ব্যয় ইকুয়াল টু মুনাফা, এটা একটা সূত্র। আবার কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস মুনাফা, তাহলে কিন্তু আবার স্থায়ী ব্যয় চলে আসে। দেখো 400 থেকে 100 মাইনাস করলে কত আসবে? 300 আসবে। এই ছকটা লিখে রাখো কিন্তু অবশ্যই, এখন না লিখলেও ভিডিও লেকচারটা রেকর্ডেড ক্লাসটা দেখে হলেও লিখতে হবে, মাস্ট। তাহলে এখানে কন্ট্রিবিউশন মার্জিন থেকে মুনাফা বাদ দিলে স্থায়ী ব্যয় পাওয়া যায়। আবার স্থায়ী ব্যয় আবার মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। অর্থাৎ খেয়াল করে দেখো, কন্ট্রিবিউশন মার্জিনে কিন্তু 2টা সূত্র হয়ে গেল, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেও কন্ট্রিবিউশন মার্জিন, আবার স্থায়ী ব্যয় আর মুনাফা যোগ করলেও কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। অর্থাৎ একই সূত্র থেকে আমরা ঘুরায় ফিরায় 7-8টা সূত্র বানিয়ে ফেললাম। আমি যতটুকু বুঝিয়েছি এইটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা? জি ভাইয়া। ঠিক আছে, তারপর এটা অবশ্যই খাতায় লিখে রাখবে সবাই। এটা হচ্ছে আমাদের ফুল কনসেপ্ট ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের একটা টুলস আছে, সেই টুলসটা হচ্ছে তারা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করে। সমচ্ছেদ বিন্দু মানে ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু, অর্থাৎ যতটুকু বিক্রয় করলে লাভও হবে না লসও হবে না, এমন একটা পয়েন্ট যে পয়েন্টে লাভ নেই লস নেই। মানে এটা ভালো আমাদের জন্য, এই কারণে ওই পয়েন্টটা যদি আমরা জানতে পারি যে পয়েন্টে আমার লাভ লস কিছু হয়নি, তাহলে আমরা সবসময় চেষ্টা করব তার চাইতে বেশি বিক্রি করার, তাহলে আমার লাভ হবে। আর তার চেয়ে নিচে বিক্রি করা যাবে না, তার চেয়ে নিচে বিক্রি করা যাবে না, কারণ নিচে বিক্রি করলেই লস। তো এটাই এই যে ব্রেক ইভেন পয়েন্ট যে টুলসটা রয়েছে বা সূত্রটা রয়েছে, বিইপি বা সমচ্ছেদ বিন্দু বলা হয়। সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু এটা বিইপি বা সমচ্ছেদ বিন্দু একক, এভাবে বলা হতে পারে সূত্রটা। তো সমচ্ছেদ বিন্দু এককের সূত্রটা হচ্ছে এরকম যে স্থায়ী ব্যয়, কলেজে যারা করেছে তারা আলহামদুলিল্লাহ ওই নিয়মেই করলেই হচ্ছে, এর বেশি কিছু আমাদের শিখতে হচ্ছে না। স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, কারণ এটা হচ্ছে একক চেয়েছে, বিইপি একক, তার মানে কন্ট্রিবিউশন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। মনে রাখতে হবে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানেই তো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক একক প্রতি প্রতি বিক্রয় মূল্য পরিবর্তনশীল মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় এটাকে বলা হয় একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা মূলত এভাবে যে সূত্রগুলো দেয়া আছে, এই সূত্রগুলো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে তোমাদের লেকচার শিটেই দেখায় দিই কোন কোন সূত্রগুলো তোমরা একটু পড়বা। আর আমি তো 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। 1 নাম্বার তো আরেকটা সূত্র আছে আমাদের, যে সেটা হচ্ছে এটা লিখে তারপরে স্ক্রিন শেয়ারে চলে যাই। এই বিইপি এককের মতোই আরেকটা সূত্র হচ্ছে বিইপি টাকা। তো বিইপি টাকাটা আমরা স্ক্রিন শেয়ারে দেখব, কিন্তু আরেকটা সূত্র দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক। এই ধরনের আমরা সূত্র পাই কিছু, প্রত্যাশিত বিক্রয় একক, অর্থাৎ কত একক বিক্রি করলে 50,000 টাকা মুনাফা হবে, কত একক বিক্রি করলে 1 লক্ষ টাকা মুনাফা হবে, অর্থাৎ প্রত্যাশিত মুনাফা দিয়ে প্রত্যাশিত বিক্রয় বের করা। এটারও যদি আমরা সূত্রটা একটু শিখতে হবে, কারণ এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 30 বছরে একবার আসছে এই কোশ্চেনটা। এটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়ের সূত্র হচ্ছে স্যার স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা, বা আমরা যে মুনাফাটা আশা করতেছি টার্গেট মুনাফাটা, স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ এই কথাটা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য
মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। লেখাটা কি বোঝা যাচ্ছে কিছুটা? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, একটু মার্কারের কালি শেষ হয়ে গেছে অনেকটা, এই জন্য আসতেছি না। তো এইখানে এই দুইটা সূত্র আমরা অবশ্যই জেনে রাখবো। এরপরে পরবর্তীতে যদি আমি চলে যাই হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ, এখানে কিছুটা এডিশন করে দিই তোমাদেরকে। এখানে কিছুটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক আসছে, ওইটা একটু ঠিক করে দেই। যেমন প্রথম থেকে যে সূত্রগুলো লেখা আছে সবই ঠিক আছে। তোমরা এখান থেকে এই যে 12 নাম্বার যে পয়েন্টটা রয়েছে প্রত্যাশিত মুনাফার ক্ষেত্রে, তো এই জায়গায় যে 12-র এ নাম্বারটা যে কথাটা লেখা আছে প্রত্যাশিত বিন্দু একক, সরি সমচ্ছেদ বিন্দু একক, এটা সমচ্ছেদ বিন্দু একক না, এটা হবে প্রত্যাশিত বিক্রয় একক। এই কথাটা কেটে দিবা, 12-র এ নাম্বারটা এই জায়গাটায় লিখবা প্রত্যাশিত বিক্রয় একক, এবং বি নাম্বারটাতে লিখবা প্রত্যাশিত বিক্রয় টাকা। প্রত্যাশিত বিক্রয় টাকা, এইভাবে এই সূত্রটা হবে। 12 নম্বর সূত্রটা একটু প্রিন্টিং মিস্টেক চলে আসছে। আর একটা প্রিন্টিং মিস্টেক আসছে, সেটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে মুনাফা ইকুয়াল টু লিখে রাখছে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। এটা না, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু মানে হচ্ছে নিরাপত্তা প্রান্ত। 9 নম্বরে লিখবে নিরাপত্তা প্রান্ত, আর 12 নম্বরেরটাতে লিখবে সমচ্ছেদ বিন্দুর জায়গায় লিখবে এখানে যে প্রত্যাশিত বিক্রয় একক বা প্রত্যাশিত বিক্রয় টাকায়, এভাবে লিখতে হবে। তার মানে আমার 9 নাম্বারটা হবে নিরাপত্তা প্রান্ত। স্যার ঠিক করে নিয়েছি কিনা একটু জানান একজন আমাকে। জি ভাই। ঠিক আছে, তাহলে এখন চলে আসি। আরেকটা ভুল আসছে জানি কোথায়, আরেকটা কোশ্চেনে আসছে এখানে হবে হচ্ছে, আমি মানে একটু প্রিন্টিং মিস্টেক গুলো যেহেতু অন্য ব্যাচরা আমাকে দেখিয়েছে তোমাদেরকে আগে থেকে দেখাই দিলাম তোমাদের সুবিধার্থে। নাম্বার 6 এই কোশ্চেনটা ভুল আসছে। এখানে হবে যে নিচের কোনটির মাধ্যমে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা হয়। এই প্রশ্নটি হচ্ছে নিচের কোনটির মাধ্যমে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা হয়। 6 নাম্বার কোশ্চেনটা এর পরের পেজেরই আর কি। 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এই যে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু বিক্রয়। ঠিক আছে, এটা হবে সূত্র প্রশ্ন, হবে নিরাপত্তা প্রান্ত। তো সবকিছু কনফিউশন ক্লিয়ার করলাম। এখন চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলাম যে ওই যে 15-16 সাল না, সরি 16-17 সালে এই গত 25 বছরে একবারই কোশ্চেন আসছে, একটাই ম্যাথ আসছে, সেটা হচ্ছে 1 নাম্বার ম্যাথটা। 1 নাম্বার ম্যাথটাই এসেছে। তো এখানে একটু খেয়াল করো, তাহলে এই 1 নাম্বার ম্যাথটা আমরা একটু সবাই খেয়াল করে প্রশ্নটা সলভ করি, তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বইলো, না হলে ক্লাস শেষ করব। এর বলেছে তারানগর কোম্পানি একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয় 120 টাকা, 72 টাকা এবং 3,84,000 টাকা। 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে? খেয়াল করে দেখো বিষয়টা, মুনাফার কথা বলা আছে। মুনাফার কথা বলা থাকলেই মনে রাখতে হবে যে প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক, অর্থাৎ সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়। সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা। স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা, আর নিচে হবে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তুমি যে সূত্র পারো, আগে যদি কখনো নাও করে থাকো তবুও ম্যাথটা পারবা। খেয়াল করে দেখো, স্থায়ী ব্যয় হচ্ছে 3,84,000 টাকা স্থায়ী ব্যয়, প্লাস হচ্ছে মুনাফা হচ্ছে 96,000 টাকা, আর নিচে হবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ একক প্রতি বিক্রয় 120 মাইনাস ব্যয় 72। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে খেয়াল করে দেখো যোগ করাটা খুব সহজ। 6 4 10 0, হাতে আমার 1, 10 আর 8 18, 18 8, হাতে আমার 1, 3 আর 1 4, 4,80,000 ডিভাইডেড বাই, এখন মাইনাস করতে হবে 120 থেকে 72, 2 আছে 10 মিল করতে 8, হাতে আমার 1, 8 আছে 12 মিল করতে 4। বাহ, আমাদের যেহেতু ক্যালকুলেটর নাই তো সহজ তো দিবেই স্বাভাবিক। তাহলে 48 একে 48, তার মানে অ্যান্সার আসছে স্যার 10,000 একক। এই হচ্ছে কথা, 10,000 একক।
তো আমরা এখানে পেয়ে গেলাম যে 10,000 ইউনিট হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই সমচ্ছেদ বিন্দু বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে আমি বলবো তোমাদেরকে সবচেয়ে ভালো ধারণা পাইতে চাইলে অবশ্যই ইন্টারের অ্যাকাউন্টিং বইয়ের লাস্ট অধ্যায়টা তোমরা সেকেন্ড পেপারে লাস্ট অধ্যায়টা দেখতে পারো সমচ্ছেদ বিন্দুর, ঠিক আছে? অথবা যাদের ফাইন্যান্স আছে তারা ফাইন্যান্সের 4 নম্বর অধ্যায়, ঠিক আছে, আর্থিক বিশ্লেষণ অধ্যায়ে তোমরা কিন্তু বিইপির সবগুলো আইটেমই পাবা। তো আশা করি সেক্ষেত্রে যদি তোমরা শিখতে পারো বিইপির সূত্রগুলো, ম্যাক্সিমামেরই কলেজে করা থাকে, তো তোমাদের যদি এখানে শেখা থাকে তাহলে ইনশাল্লাহ এগুলো সব করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে না, এখানে আর তেমন কোনো প্রশ্ন নেই, তো লেকচার 6 চলে গেছে। আশা করছি আমি লেকচারটা শেষ করে দিচ্ছি আজকে তোমাদের জন্য। বুঝতে পেরেছি কিনা যা যা পড়িয়েছি এতক্ষণ? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া কথা শুনি না তো। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কষ্ট করে থাকার জন্য। এবং লেকচার 5 আমি আপলোড করে রাখবো, তো প্রয়োজন পড়লে লেকচার 5টা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে ওকে ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তোমাদেরকে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। অনেক অনেক জি দোয়া ভাইয়া, ভালো শুভকামনা রইল। থাকবেন। হ্যাঁ।